ডিগ্রি রেডি, তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাই, শুভেচ্ছা এবং ডক্টরেট আইটিতে অভিনন্দন জানাই। তো যারা কিনা একদম নতুন হিসেবে নকরেক আইটিতে জয়েন করেছেন, তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই, কারণ তারা একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আর যারা ইতিমধ্যে নকরেক আইটিতে পূর্বে কোর্স করেছেন এবং পুনরায় আবার নকরেক আইটিকে ট্রাস্ট করে আবার জয়েন করেছেন, তাদেরকেও বিশেষভাবে অভিনন্দন জানাই। তো বলতে গেলে সবাই এখন এখানে আমাদের বিশেষ বিশেষ ব্যক্তি এবং সবাই আমাদের কাছে ইম্পর্টেন্ট ব্যক্তি। তো সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের মূল সেশনটা শুরু করছি। তো আমরা আমাদের এই মূল সেশনটা যেটা শুরু করছি, এটা ইতিমধ্যে আমরা টাইটেলটা দেখেছি। আমাদের এই কোর্সের টাইটেলটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন থিম কাস্টমাইজেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কম্বো উইথ ফ্রিল্যান্সিং। তার মানে আমাদের যাদের আগে থেকে একটু কনফিউশন আছে যে আমরা কি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা শিখবো, নাকি শুধু ডিজিটাল মার্কেটিংটা শিখবো, নাকি ফ্রিল্যান্সিংটা আবার পরবর্তীতে অন্য একটা কোর্স হিসেবে শিখবো, তো এক্ষেত্রে এরকম কোনো কনফিউশনই থাকবে না। আজকে থেকে আপনারা একটা কম্বাইন্ড একটা প্যাকেজের মধ্যে কোর্সটা করছেন। তো সামগ্রিকভাবে এই কোর্সের মধ্যে আপনারা সব কিছু শিখতে পাবেন। তো আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু সহযোগিতা করব, অনেক কিছু জানবো। তো আমি এর আগে সবার সাথে পরিচিত হয়ে নেব এবং সবাই সবার সাথে আমরা পরিচিত হব। তো পরিচিত হওয়ার আগেও আরেকটা বিষয়, যেটা যেহেতু অনেকের কাছেই আজকের এই ক্লাসটা বিশেষভাবে গ্রুপ কলিংটা নতুন, অনেকেই হয়তো বা প্রথম অবস্থায় একটু প্রবলেম ফেস করবে। তো এক্ষেত্রে যেন প্রবলেম ফেস করলে আমরা যেন ঘাবড়ে না যাই, আমরা যেন এখানে ধৈর্যশীল হয়ে যেন সহজভাবে সেটাকে নিতে পারি, এই জন্য আমি কিছু শর্টকাট যেটা কিনা স্কাইপ টিপস বলে, সেটা আমি একটু বলে নিচ্ছি। তো যারাই কিনা বিশেষভাবে একদম নতুন তাদের জন্য, যারা ইতিমধ্যে আগে থেকে জয়েন করেছেন তারা তো মোটামুটি জানেন, যেগুলো আমি নতুন হিসেবে যখন জয়েন করেন তখন বলে থাকি। তো আমি সেই বিষয়টা একটু সবার সাথে একটু খোলাসা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়েছি। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি ঠিক এই অপশন থেকে এসে। তো আমি যদি এখানে স্ক্রিনটা বন্ধ করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করে স্টপ শেয়ারিং দিলে পরে আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ দেখতে পাবেন না। সো এক্ষেত্রে আমি যখন কোনো কিছু গুগলে গিয়ে দেখাবো কিংবা কোনো কিছু প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজ শেখাবো, তখন যদি আমি শুধু কথা বলতে থাকি কিন্তু আপনি আপনার এখানে স্ক্রিনে দেখতে না পান, তাহলে ধরে নেবেন যে আমি হয়তো বা কোনো না কোনো কারণে ভুলে গেছি, স্ক্রিনটা হয়তো বা বন্ধ আছে। তখন আপনি জাস্ট আপনার মাইক্রোফোনটা অন করে আমাকে একটু বলে দেবেন যে আমার এখানে স্ক্রিনটা আসে না, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আবার পুনরায় আপনার এখানে স্ক্রিন দেখতে পাবেন। তবে স্ক্রিন শেয়ারিং এবং স্ক্রিন ক্লোজ করা, যেটা যদি একজন দেখতে পায়, এখানে সবাই স্ক্রিনটা দেখতে পাবেন। তার মানে আমি চাইলেও ইন্ডিভিজুয়ালি কাউকে কিন্তু স্ক্রিন শেয়ারটা বন্ধ রাখতে পারছি না। সো এক্ষেত্রে একজন যদি দেখতে পান তাহলে সবাই কিন্তু স্ক্রিনটা দেখতে পাবেন। সো এক্ষেত্রে যদি মেজরিটি দেখেন এবং একজন যদি বা দুইজন যদি না দেখতে পান, তাহলে ধরে নেবেন যে আপনার এখানে হয়তো বা নেটওয়ার্কটা একটু বেশি দুর্বল, কিংবা এদিক থেকে নেটওয়ার্কটা বেশি আপ ডাউন করার কারণে আপনার এখানে হয়তো বা বেশি প্রবলেম করছে। সো এক্ষেত্রে আপনি তখন যদি এরকম প্রবলেম ফেস করেন, তাহলে জাস্ট আপনার কলটা কেটে আবার এই গ্রুপে জয়েন করবেন। মানে অনেককেই আমি দেখতে পাচ্ছি, অনেকেই গ্রুপে আবার চলে যাচ্ছে, আবার জয়েন করছে। সো এক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি স্ক্রিন শেয়ারিংয়ে আপনি যদি না দেখতে পান, তাহলে জাস্ট গ্রুপ কলটা কেটে পুনরায় আবার জয়েন করবেন, তাহলে আশা করি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের ব্যাপারে। তো স্ক্রিন শেয়ারিংয়ের ব্যাপারটা প্রথমেই সহযোগিতা করলাম এই কারণে যে সবাইকে স্ক্রিন শেয়ার দিয়ে প্র্যাকটিক্যালি অ্যাসাইনমেন্টগুলোকে দেখাতে হবে এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হবে। এবং যেহেতু রাত 10টার সময় আমাদের প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2টা করে ক্লাস হবে, সো এক্ষেত্রে অনেকে হয়তো বা সারাদিন কাজ করার পর টায়ার্ড থাকবেন। যদি ক্লাস ভিডিওটাও যদি বন্ধ থাকে আপনার, তাহলে হয়তো বা অনেক সময় আপনারা ইন্টারেক্টিভ ক্লাস থেকে মিস করে হয়তো বা বোরিং ফিল করতে পারেন এবং ঘুমিয়েও যেতে পারেন কেউ কেউ। সো এই জন্য আমি সবাইকে বলবো ইন্টারেক্টিভ ক্লাস করতে হবে, সবাইকে ভিডিও অন রাখতে হবে, এবং ক্লাসে আমি যখন কোনো কিছু দেখাবো, যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, সবাইকে আমি একজন একজন করে বলবো যে আপনি তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে এখন এই কাজটা আমাকে দেখান। তো ফাইনালি যখন আপনারা বলবেন যে বুঝতে পেরেছি, ঠিক তখনই আমি এই বিষয়টা বলবো, এর আগে অবশ্যই বলবো না। ওয়েল, তারপরে যখন আমরা সবাই জয়েন করি,
তখন বিশেষভাবে আমাদের প্রথম অবস্থা অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে। যেমন আজকে আপনারা হয়তো দেখেছেন, কাউকে কাউকে আমি দেখেছি অনেকেই মাইক্রোফোনটা এখানে দিয়ে রেখেছেন, কিন্তু অনেক শব্দ হওয়ার কারণে মাঝে মাঝেই এটাকে আবার আনমিউট করেছেন, মিউট করেছেন, তো বুঝতে পারেন না যে আসলে কেন এত শব্দ হচ্ছে। তো এটা মূলত হয় তখনই যখন কোনো এলাকায়, বিশেষভাবে আপনি যেখান থেকে জয়েন করেছেন সেই নেটওয়ার্কটা অনেক দুর্বল, অথবা আপনার বাসায় আশেপাশে অনেক পার্টি মুড চলছে কিংবা পরিবারে অনেক ডিসকাশন চলছে, তখন অনেক ব্যাকগ্রাউন্ড থাকে। তো ওই সময় যদি ব্যাকগ্রাউন্ডটা বেশি থাকে, আপনি যখন ক্লাসে জয়েন করবেন আপনার ভিডিওটা অন রাখলেও আপনি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে মিউট মাইক্রোফোন এখানে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে না এবং সবাই তখন নির্দ্বিধায় ক্লাস করতে পারবে এবং আমরা কেউ কারো তখন বিরক্তির কারণ হব না। ঠিক আছে? সো এটা হচ্ছে মাইক্রোফোনের ব্যাপারটা। এবং ক্লাসে অবশ্যই আপনাকে ভিডিওটা অন করে প্রথম অবস্থায় অন্ততপক্ষে 10 মিনিট আপনাকে জয়েন করতে হবে ভিডিও অন রেখেই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ইন্টারেক্টিভ ক্লাসের জন্য প্রস্তুত। যাদের আজকে ভিডিও অন করতে সমস্যা হচ্ছে কিংবা যারা কিনা আজকে ভিডিওটা অন করতে পাচ্ছেন না, আমি তাদেরকে অনুরোধ করব আগামী ক্লাসের মধ্যে অবশ্যই ওয়েবক্যাম অথবা ভিডিও ক্যামেরা ম্যানেজ করবেন, কারণ ইন্টারেক্টিভ ক্লাসের ক্ষেত্রে আপনার ভিডিওটা ম্যান্ডেটরি, এবং আপনার ভিডিওটা যদি না থাকে তাহলে আমি বলবো যে ইউ আর নট ডুইং ইন্টারেক্টিভ ক্লাস, মানে আপনি নিজেকে ঠকাচ্ছেন। এবং আমি বলবো যে আপনি ওই অফলাইন ক্লাসের সময় অনেক স্টুডেন্ট কী করে, দুষ্টুমি করে পিছনের ব্রাঞ্চে বসে, তারপর হচ্ছে অনেকে বেঞ্চের নিচে চলে যায়। সো অনলাইন ক্লাসে যদি কেউ ভিডিওটা অন না করেন তাহলে হচ্ছে একদম বেঞ্চের নিচে বসে থাকা। ঠিক আছে? সেক্ষেত্রে সবাইকে আমি বলবো যে ভিডিওটা অন রাখবেন। তো এনিওয়ে, তো এই হচ্ছে মোটামুটি শর্টকাট স্কাইপে রিলেটেড টেকনিক যেটা। তো এখন আমরা সবাই সবার সাথে পরিচিত হব, এবং যখন আমরা নিজের পরিচয় দেব সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটা অন করবেন এবং ভিডিওটা অন করে আপনার মাইক্রোফোনটা মিউট থেকে আনমিউট করে কথা বলবেন। এবং মূলত যে বিষয়গুলো সহভাগিতা করবেন, আপনার নাম বলবেন, আপনি কোথা থেকে জয়েন করেছেন, বর্তমানে কি করছেন, নকরেক আইটি সম্পর্কে কিভাবে জেনেছেন, এবং নকরেক আইটির কাছে আপনার এক্সপেকটেশন কি। মূলত এই 4-5টি প্রশ্ন আপনারা নিজেদের মতো করে সহভাগিতা করবেন। তো আমি প্রথমেই আমার সহভাগিতা করছি। তো আমি সহভাগিতা করার পূর্বেই আমার স্ক্রিনটা একটু বড় করে রাখছি। সো আপনারা ঠিক এভাবে স্ক্রিনটা রেখে সহভাগিতা করবেন। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ দাদা। আচ্ছা, ফাইন। ওয়েল, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। ওয়েল, তো আমি সুবীর নকরেক, আমি নকরেক আইটি মেন্টর এবং কেরিয়ার গাইডার। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানায়, এবং আমি বর্তমানে এখন আপনাদের সাথে জয়েন করেছি ময়মনসিংহ থেকে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন আমি সবাইকে অনুরোধ করব আপনারাও ঠিক এর চেয়ে একটু বেশি সহভাগিতা করবেন যে বিষয়গুলো এর আগে বলা হয়েছে। তো আমি অনুরোধ করব সবাই স্বতঃস্ফূর্তভাবে একজন ওয়েবক্যামটা অন করে কথা বলবেন। ঠিক আছে? ওকে, সো ইউ ক্যান স্টার্ট নাও। আমি সবাইকে স্কোপ দিয়েছি, সবাইকে সুযোগ দিয়েছি। সো যে কেউ স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ নিয়ে সহযোগিতা করতে পারে। আমি বলি দাদা, আমি ববি জোসেফ কারেইরা, আমি থাকি ফ্রান্সের তুলুস শহরে। আমি নকরেক আইটি সম্পর্কে জানি, আমি অলরেডি একটা স্টুডেন্ট নকরেক আইটি তে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি যদি একটু মাইক্রোফোন এবং ভিডিওটা একসাথে অন করে যদি কথা বলেন। দাদা অন করাই, দুটোটা অন করা, মাইক্রোফোন অন করা, ভিডিও অন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন ববি ভাইকে? ববি জেপি লেখা আছে। না না, আমরাও দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ববি ভাই আপনি দেখতে পাচ্ছি। আরেকবার একটু কলটা কেটে আরেকবার একটু জয়েন করবেন। ওকে ওকে।
এবার দেখা যায় চেষ্টা করি। ঠিক দেখা যাচ্ছে না, ইটস ওকে, সো আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, আমার পরিচয় দিই। আমি হচ্ছি ববি জোসেফ পেরেরা। আমি ফ্রান্সে শহরে বসবাস করি। তো আমি স্টুডেন্ট অবস্থাতেই যখন এই প্যাকেজ পেলাম, তখন আর সুযোগ হাতছাড়া না করে সঙ্গে সঙ্গে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই। আমি এদেশের রেস্টুরেন্টে কাজ করি। আমি এদেশে স্থায়ীভাবে বসবাস করছি। তো চাকরি করার সাথে সাথে কম্পিউটারের উপর একটু ইন্টারেস্ট ছিল। সেই ইন্টারেস্টকে আরো বৃদ্ধি করার জন্য এই সুযোগটা নেওয়া এবং নকরেট আইটিতে নিজের অভিজ্ঞতাকে দক্ষ করে তোলার জন্য আমার এই জায়গায় জয়েন করা সবার সাথে। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ববি ভাই কিন্তু ফার্স্ট, আমি কিন্তু সবাইকে সুযোগ দিয়েছি, কিন্তু ববি ভাই কিন্তু ফ্রান্স থেকে সবার আগে শুরু করে দিলেন। সো যারা দেশের ভিতরে আছেন আপনাদের কিন্তু সবার আগে সুযোগটা নেওয়া দরকার, ঠিক আছে? ওয়েল, আমি এখন সবাইকে অনুরোধ করবো স্বতঃস্ফূর্তভাবে সবাই সহযোগিতা করবেন। আর তানজিম ভাই, আপনি মোস্ট প্রবলি রেকর্ড করছেন, রেকর্ড আমি দিয়ে দেবো, আপাতত রেকর্ড করার দরকার নেই। সবাই যদি রেকর্ড করা শুরু করেন তাহলে ভিডিওটা একটু স্লো হয়ে যাবে। আমি রেকর্ডটা দিয়ে দেবো ক্লাসের পরে। ওকে, এখন আমরা আবার যে কেউ শুরু করতে পারি। আব্দুল আলী মাহির, বর্তমানে জামালপুর আছি আমার বাসায়। আমি নকরেট আইটি সম্পর্কে আমার বন্ধুর কাছে জানতে পারি এবং আমি অলরেডি একটা কোর্সে আছি নকরেট আইটি। আমি একজন অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এমন পরিচয় ইনশাআল্লাহ আমি আমার পরিশ্রম দিতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল আলী মাহির ভাই জামালপুর থেকে সহযোগিতা করেছেন। ইতিমধ্যে উনি আমাদের এখানে গ্রাফিক ডিজাইন কোর্স কন্টিনিউ করছেন, সেই সাথে উনি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং কোর্সটিও কন্টিনিউ করছেন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর ওকে, দেন নেক্সট ইমতিয়াজ ভাই মোস্ট প্রবলি কথা বলছেন কিন্তু শোনা যাচ্ছে না, আরেকটু জোরে। আমি মোহাম্মদ ইমতিয়াজ বলছি। শোনা যাচ্ছে? আসলে প্রথমে আমি নকরেট আইটি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং তারা দায়িত্বশীল আছেন, শুভেচ্ছা এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বর্তমানে আমার বাসা হচ্ছে যে ময়মনসিংহ, নকরেট আইটির যেই ক্যাম্পাস রয়েছে ময়মনসিংহের, সেই ক্যাম্পাসের পাশে বাসা। আমি প্রথমে নকরেট আইটির বিষয়টি আমার বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারি। তারপর আমি নকরেট আইটির ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে নকরেট আইটি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারি। তারপর হচ্ছে ইউটিউবেও আমি নকরেট আইটি সম্পর্কে অনেক তথ্য জেনেছি। তারপর আমি সিদ্ধান্ত নিই যে এই কোর্সটাতে ভর্তি হবে এবং সর্বশেষ আমি ভর্তি হই। এবং এছাড়া আমি প্রথমত যাদের কাছ থেকে বিষয়গুলো জেনেছি যে নকরেট আইটি সম্পর্কে যারা সফল হয়েছে যে শিক্ষার্থীরা, তাদের সফলতার গল্পগুলো শুনে আমি বেশি আগ্রহী হয়েছি। আসলে দূর থেকে যতটুকু জেনেছি এবং বুঝেছি, আশা করি কাছ থেকে এর চাইতে আরো বেশি কিছু পাবো, সেই প্রত্যাশাই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমতিয়াজ ভাইয়ের যে সহযোগিতা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে দূর থেকে যা দেখেছি আশা করি কাছে এসে আরও ভালো লাগবে। তো আমরাও বিশ্বাস করি কাছে থেকে দেখে প্র্যাকটিক্যালি শিখে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর নেক্সট হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি নিকোদিম রেমা। আমি এর আগেও নকরেট আইটিতে একটি কোর্স সম্পন্ন করেছি এবং বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজ করছি। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে গিয়ে দেখি যে অনেক কিছুই আমার মধ্যে লেকিংস আছে। কারণ দেখা যায় যে সাগরের মধ্যে মানে হাবুডুবু কাচ্ছি।
তাই আসলে স্কিল ডেভেলপমেন্ট আরো অনেক জরুরি। তাই এই ওয়ার্ডপ্রেস এবং কম্বো অফারটা আবার নিলাম, কারণ নকরেক আইটির একবার 7 পিছে আরো 7 নিতে চাই। এই সবাইকে ধন্যবাদ জানাই, শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ নিকোদিম ভাই। নিকোদিম ভাই সুদূর সাভার ঢাকা থেকে জয়েন করেছেন এবং উনি এর আগে বলতে গেলে অনেক আগেই নকরেক আইটিতে গ্রাফিক ডিজাইনের কোর্স করেছিলেন এবং উনি বর্তমানে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করছেন এবং কাজ করছেন, এবং কাজ করার সুবাদে উনি একটা কিন্তু সুন্দর একটা সহভাগিতা করেছেন যে উনি মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে দেখছেন যে স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা আরও বেশি দরকার। সো এক্ষেত্রে কাজ আছে কিন্তু তার স্কিলটা আরও বেশি বাড়িয়ে নেওয়া দরকার। এই জন্য তিনি আবার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে জয়েন করেছেন। সো এক্ষেত্রে আমরা কিন্তু অনেকের শেয়ারিংয়ের মধ্য দিয়েও কিন্তু অনেক কিছু শিখতে পাবো। তো সবাইকে অনুরোধ করব একটু ভালো করে শোনার জন্য এবং ইন্টারেক্টিভ ওয়েতে জয়েন করার জন্য। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর Hello, হ্যাঁ শুনতে পাচ্ছি। I'm Mithila Farzana from Dhaka Gulshan, and I'm in next year A-levels Dibo. I'm in Nokrik Institute at our uncle থেকে শুনছি. He suggested me, so from there I started to message. That's it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মিথিলা আপু জয়েন করেছেন গুলশান থেকে, আঙ্কেলের মাধ্যমে জেনেছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তারপর আরেকজনকে You're অনুরোধ করছি। welcome. হ্যালো, হাই, হ্যাঁ আমি শ্রাবণ চিরান। আমি নকরেক আইটিতে ইন্টার্নশিপ করছি মেন্টর হিসেবে গ্রাফিক্স ডিজাইনের উপর। আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মধুপুরে, এবং আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি তাজপুরে, এটুকুই। আর নকরেক আইটি তো আমি নিজেই ইন্টার্নশিপ করছি, সেহেতু আরেকটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমি এই কোর্সে আবার নতুন করে জয়েন করেছি। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রাবণ আমাদের ঢাকা ক্যাম্পাসে আমাদের গ্রাফিক্সের মেন্টর হিসেবে আছেন এবং উনি আবার ওয়ার্ডপ্রেস এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য দেখলেন যে স্কিল ডেভেলপ করাটা জরুরি, তো উনি আবার জয়েন করেছেন। তো তাকেও আবার স্বাগতম জানাই। তারপর হাই, আমি লাবলু। প্রথমে বলে নিচ্ছি আমার একটু প্রবলেমের কারণে আমি ফোন দিয়েও এই চেষ্টা করতেছি, কিন্তু নেট স্লোর কারণে আমার ফোন দিয়েও যোগাযোগ করতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। আশা করি সামনের ক্লাসে এটা আর হবে না। আমি ঢাকা থেকে, আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট। তো অলরেডি নকরেক আইটিতে আমি গ্রাফিক ডিজাইনের একজন স্টুডেন্ট। তো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমি মনে করছিলাম যে এটা আমার জন্য খুব দরকার, তাই আবারও এখানে এই সুযোগটা নিলাম। ধন্যবাদ সকল। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ব্যস্ততার মধ্যেও উনি গ্রাফিক ডিজাইন কোর্সটার পাশাপাশি আরেকটি কোর্সে জয়েন করেছেন, তো ওনাকেও সাধুবাদ জানাই। ইতিমধ্যে গ্রাফিক ডিজাইনে উনি খুব ভালো করছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর নেক্সট এখনো কিন্তু অনেকেই বাকি আছেন, একটু ফাস্ট করলে ভালো হয়। হ্যাঁ, আমি করছি। আমি নাহিদ, ইতালি থেকে জয়েন করেছি। আমি রোমে একটা স্কুলে শিক্ষকতা করি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ইতালিতে এসেছি। আমি নকরেক আইটির কথা একটা আর্টিকেলে পড়েছিলাম, আর গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করছি নকরেক আইটির সাথে চলমান আছে। সেই অবস্থায় আমি আবার এই কোর্সটিতে জয়েন করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। নাহিদ আপু জয়েন করেছেন ইতালি থেকে। ইতিমধ্যে তিনিও একটি কোর্স করছেন নকরেক আইটিতে গ্রাফিক ডিজাইনের এবং পুনরায় আবার জয়েন করেছেন। তাকেও আবার আমরা পুনরায় ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আমি তানজিম হাসান আরাবি। আমি ত্রিশাল থেকে বলছি। আমি নকরেক আইটির রানিং স্টুডেন্ট, গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছি। সেই সাথে আমার স্কিল ডেভেলপের জন্য ওই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস কোর্সটাও নিয়েছি।
আর আমার এই কোর্সের বিষয়টা জানা সাধারণত আমার এক আন্টির কাছ থেকে। উনিও নকরেটের স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ তানজিম ভাই। একটু ইকো ছিল, ঠিক আমরা সবাই হয়তো শুনতে পাই নাই। তানজিম ভাই ইতিমধ্যে গ্রাফিক্সের কোর্স করছেন এবং উনি জয়েন করেছেন ত্রিশাল ময়মনসিংহ থেকে। ওয়েল, আমি একটু আগে খেয়াল করছিলাম যে সুমন ভাই মোস্ট প্রবাবলি কথা বলছিলেন, কিন্তু আপনার এখানে মাইক্রোফোনটা মিউট করা আছে, এই জন্য আপনার কথাটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এবার শোনা যাচ্ছে? এবার ওকে। ওকে, আমি সুমন কুরাইয়া, আমি আমার বাড়ি নাটোরের বনপাড়া। আমি আসলে সাংবাদিক পেশায়, আমি একটা পত্রিকায় কাজ করি, ডিসি নিউজ। সুবীর ভাই আমাকে একসময় নক করেছিলেন যে সুমনদা আমি এরকম অনলাইন ট্রেনিং দিয়ে থাকি, তো আমি তাকে নিয়ে একটা স্টোরি করে দিয়েছিলাম আমাদের ডিসি নিউজে। যাই হোক, আমি মূলত এখানে এসেছি, আমি ওয়ার্ডপ্রেস শিখতে চাই, কারণ আমার এখানে বেশ কিছু ল্যাকিংস আছে। যেহেতু এখন অনলাইনে অনেক কন্টেন্ট দিতে হয়, মাল্টিমিডিয়া ভিডিও দিতে হয়, অডিও দিতে হয়, তো আমার কাছে মনে হয়েছে যে আমার শেখা দরকার, দ্যাটস হোয়াই আমি এসেছি। তবে আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু জ্ঞান আছে, আমি 2013 সাল থেকেই কিছু কিছু ফ্রিল্যান্সিং করি, আর্টিকেল লিখছি। তো ভাবলাম একই সাথে ফ্রিল্যান্সিং শেখা হবে প্লাস ওয়ার্ডপ্রেস শেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সুমনদার সাথে অনেক আগেই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সুমনদার আর্টিকেলের সুবাদে মোটামুটি বিশেষভাবে খ্রিস্টান সোসাইটিতে অনেকেই জেনেছে। তো তারপর এখন উনি নিজেও এখন কোর্সে জয়েন করেছেন। আমরা অত্যন্ত খুশি, নকরেক আইটি পরিবার অত্যন্ত খুশি। তো আমরা সুমনদাকে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ। তারপর আরও সবাইকে আমি একটু দ্রুত সহযোগিতা করার জন্য অনুরোধ করব, এখনও মনে হয় অনেকেই বাকি আছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আমি লীনা গমেজ, আমি নাটোর বনপাড়া থেকে বলছি। নকরেট আইটির কথা জানতে পেরেছি আমার দাদা সুমন কুরাইয়ার মাধ্যমে। উনি আমাকে বলেন যে এখান থেকে মানে খুব ভালো করা যায়, সার্ভিস দিয়ে মানে সবাই করে থাকেন। এর জন্য আমি এখানে নক করি। আমি এর আগে কিছু মেইলিং এর কাজ করেছিলাম গত 2 বছর আগে, তো ওগুলো ছিল টেম্পোরারি। তো আমি ওটা করতে করতে যখন রিয়েলাইজ করি যে না, আমাকে আসলে পার্মানেন্টলি কিছু করতে হবে, তখন আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ফ্রিল্যান্সার হিসেবে এইসব যেমন গ্রাফিক্স আছে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো তো কোর্স করে আমরা আসলে করতে পারি। চিন্তা করলাম, মানে দাদার কথায় ইন্সপায়ার হয়েছে, আমি আসলে এখান থেকে একটা ছোট কোর্স করে একটু আমার ফিউচারটা সামনে নিয়ে যেতে পারবো সম্ভবত। এর জন্যই আমি এখানে অ্যাডমিট হই। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। নাটোর থেকে আমরা দুজনকে পেয়েছি, তো ভালো লাগলো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো এখন আমি অনুরোধ করব আরও যারা আছেন তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে একটু দ্রুত রেসপন্স করার জন্য। হ্যালো, আমি অ্যাডমিট হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। দুজন পেয়ে গেছেন, আমার খুশি বলে তো করবো আরো একজন পেয়েছি। আমি অ্যাডমিট এর আগে আপনি গ্রাফিক্সের নির্ভর কোর্স করেছিলাম। আমি ফেসবুকের মাধ্যমে প্রথমে নকরেট আইটি সম্পর্কে জানি, এরপর গ্রাফিক্সের নির্ভর কোর্স করি। তো আমার ভীষণ ভালো লেগেছে দাদার যে আমাদের যেভাবে শিখিয়েছেন, আমাকে সবসময় উৎসাহিত করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্যই আমি মূলত এই পরবর্তী কোর্সের জন্য মানে উৎসাহিত হলাম যে আমি আরো কিছু শিখতে চাই এবং নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করি দাদা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বাবু ইতিমধ্যে ঢাকা ক্যাম্পাসে আমাদের কাছ থেকে গ্রাফিক ডিজাইনের কোর্সে এডমিশন নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার কারণে এটা করা হয়ে ওঠে নাই। তবে আশা করি এখন শত ব্যস্ততার মধ্যেও একদম ভালো করে এই কোর্সটা সম্পন্ন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও 3 জন আছেন। আসসালামু আলাইকুম।
আমি তাসলিমা বেগম বলছিলাম কাছেজুলি থেকে। আমি নকরিক আইটি সম্পর্কে ফেসবুক পেজের মাধ্যমে জানতে পেরেছি। এর আগে আমি গ্রাফিক্স ডিজাইন কোর্সটি নকরিক আইটি ইনস্টিটিউট থেকে করেছি। এখন ওয়ার্ডপ্রেস এন্ড ডিজিটাল মার্কেটিং কোর্সটি করছি স্কিল ডেভেলপ করার জন্য। আশা করি এই কোর্সটি ভালোভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট প্রবলি তাসলিমা আপু হচ্ছেন আমাদের তাসলিমা আপু এবং হচ্ছে আরেকজন কে জানি ছিলেন ইমতিয়াজ ভাই, একদম আমাদের ময়মনসিংহ ক্যাম্পাসের একদম কাছের মানুষ। তো তারা নকরিক আইটিকে নিবিড়ভাবে জানে। তো তারা আবারও জয়েন করেছেন সব কিছু জেনে, তার জন্য তাদেরকেও আবার আমরা ওয়েলকাম জানাই। তারপর আরও দুজন আছে মোস্ট প্রবলি, তো দুজনের সবাইকে আমরা দ্রুত শুনতে চাই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে আমার ওয়েবক্যামে কিছু সমস্যা আছে, তো তার জন্য আর কি শেয়ারিং করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তো আমি অডিওতেই শেয়ারিং করছি। আমি রুমন বরং বলছিলাম, আর আমি নকরিক আইটির একজন রানিং স্টুডেন্ট গ্রাফিক্স অ্যান্ড ফ্রিল্যান্সিং এ। তো আমি আগ্রহ করে এই কোর্সটি করতে চাচ্ছি, কারণ অনেকদিন ধরে এই দুইটা কোর্সের প্রতি আমার আগ্রহ ছিল, এবং জানতে পারলাম যে আপনাদের নকরিক আইটি পেজের মাধ্যমে এই কোর্সটি আবার শুরু হচ্ছে, তার জন্য আমি আবার জয়েন করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি রুমন ব্রংকে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বা এখানে লেখা আছে রুমন ব্রং। তো রুমন ব্রং হচ্ছে এখানে সবচেয়ে বেশি আমাকে চিনেন। উনি স্কুল জীবন থেকেই আমাকে চিনেন, বলতে গেলে আমরা হচ্ছে স্কুল জীবন থেকেই একই সাথে বড় হয়েছি, এবং কলেজে নটরডেমে পড়াশোনা করার পরে আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে আবার পড়াশোনা করেছি, এবং একই সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। তো উনি এখন একটি প্রাইভেট জবের পাশাপাশি, তো উনি মূলত আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েই পুনরায় আমার কাছে শিখতে এসেছেন। তো তাকে আমরা ওয়েলকাম জানাই। তারপর মোস্ট প্রবলি আর একজন বাকি আছে, দুইজন আছেন। ময়মনসিংহ থেকে বলছি, নাম হচ্ছে যে মধুপুর টাঙ্গাইলে গায়রাতে। এর আগেও নকরিক আইটিতে কোর্স করেছিলাম গ্রাফিক্স ডিজাইনে, এখন ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং কোর্স করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর লাস্ট ম্যান। আমি জিল্লুর চমকম বলছি, ঢাকা। নিজেকে একটু ঝেড়ে ফেলার জন্য আসলে একটু যে ভর্তি হয়েছি, এতে ভালো কিছু পাই এই জন্য। তো আশা করি একটা আশা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আমি খুব মনোযোগ সহকারে সবার সহভাগিতা শুনছিলাম। তো সবার সহভাগিতায় আমি যে বিষয়গুলো একদম মনোযোগ সহকারে শেখার চেষ্টা করলাম, তো সবার সহভাগিতার মধ্যে কিন্তু নতুন নতুন কিছু সহভাগিতা ছিল। তার মধ্যে কেউ কেউ হচ্ছে নিজের আলসেমিটাকে একটু ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, কেউ কেউ হচ্ছে স্কিল ডেভেলপ করার জন্য, কেউ একটু দেখার জন্য আসলে ফ্রিল্যান্সিংটা কীভাবে করে, এটা আসলে কাজ করে কি না। আবার কেউ কেউ এর আগে ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করেছেন, ফ্রিল্যান্সিং ব্যাপারটা জানেন। আবার কেউ কেউ ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করছেন, এবং কেউ কেউ ইতিমধ্যে সাকসেসফুল ফ্রিল্যান্সার্স আছেন। এখানে 3 থেকে 4 জন আছে, 4 জনের মতো আছেন যারা কিনা ইতিমধ্যে মার্কেট প্লেসে কাজ করছেন, তারাও আছেন, তারাও আবার জয়েন করেছেন। তো এখানে আবার মেজরিটি এরকম আছেন যারা কিনা এর আগে অর্থাৎ পূর্বে নকরিক আইটিতে যে কোনো একটা কোর্স আগে করেছেন। তো মেজরিটি আছে যারা কিনা নকরিক আইটিতে এর আগে অন্যান্য কোর্সে জয়েন করেছিলেন, মার্কেট প্লেসে কাজ করছেন। আবার কেউ কেউ বিভিন্ন ব্যস্ততার কারণে সম্পন্ন করতে পারেন নাই, কিন্তু নকরিক আইটির সার্ভিসটা পছন্দ করে আবার পুনরায় এখানে এডমিশন নিয়ে আবার শুরু করেছেন। তো এক্ষেত্রে যারা নতুনরা জয়েন করেছেন এবং যারা কিনা পুনরায় জয়েন করেছেন, আশা করি সবার কম্বিনেশনে আমরা এই যে সামগ্রিক যে কোর্সটা 3 মাসের একটা কোর্স, এই কোর্সটা আমরা ভালো করে সম্পন্ন করতে পারবো। এবং আশা করি সবাই অ্যাক্টিভলি সবসময় পার্টিসিপেট করার চেষ্টা করবেন। শুধুমাত্র ক্লাসে থাকা না, এটাকে ইন্টারেক্টিভ পার্টিসিপেশন আমরা বলবো। অর্থাৎ আমি যখন আপনাদের কাছে কোনো কিছু প্রশ্ন করব, যেমন এখন তো আমরা দেখি যে অনেকে ট্রল ভিডিও পাবলিশ করে যে মেন্টররা ক্লাস দিচ্ছে, এদিকে যখন কোনো কিছু শেখানোর পরে প্রশ্ন করে, হ্যাঁ আমার এখানে তো নেটওয়ার্ক প্রবলেম বলে হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে হারিয়ে যায় মানুষ। তো
সেক্ষেত্রে আশা করব আপনারা এরকম করবেন না, এবং যখনই আমি কোনো কিছু বোঝানোর পরে সবাইকে জিজ্ঞেস করব, যখন বলবেন যে আপনারা ভালো পারেন এখন, তখন সবার মধ্য থেকে আমি একজন একজন করে বলবো আপনি কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে বিষয়টা বুঝিয়ে দেন। এইভাবে যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে বুঝবেন যে আপনি ক্লায়েন্টকে খুব সহজে কাজটা করে দিতে পারবেন। আর যেহেতু আমরা এখানে গ্লোবাল কাজের জন্য ফোকাস হয়ে কাজটা শিখছি, সেক্ষেত্রে যেহেতু গ্লোবাল কাজটা করতে গেলে আপনাকে লোকাল কাজের চেয়ে আরেকটু বেশি ভালো পারতে হবে এবং বিষয়টা ভালো করে বুঝতে হবে, সেক্ষেত্রে কিন্তু মনোনিবেশটা কিন্তু থাকতে হবে। আর আমি মনে করি যদি আপনি আপনার ভিডিওটা অন করে আমার সাথে ইন্টারেক্টিভ ক্লাস করেন তাহলে বোরিং ফিল করবেন। মাঝে মাঝে যদি ঘুম ধরে, কারণ এখন তো 10টা থেকে আমাদের ক্লাস 12টা 12:30 বাজতে পারে কোনো কোনো সময়, যদি কোনো কারণে আপনার মনে হয় যে বিরক্তি লাগতেছে, ঘুম লাগতেছে, আমাকে জাস্ট বলবেন যে এই টপিকটার বদলে আরেকটা অন্য টপিক দিয়ে যদি আবার এটাকে বোঝানো যায়, আমি চেষ্টা করবো সবসময়ই সেটা বিষয়টা বোঝানোর জন্য এবং বিভিন্ন ওয়েতে বোঝানোর জন্য, যেটা আপনার কাছে সহজ লাগবে সেটা আপনি গ্রহণ করবেন। এবং যদি মনে হয় যে না টেকনিকগুলো তারপর আপনার কাছে একটু টাফ লাগছে, তখন আমি গল্পের মাধ্যমে বুঝাই দেবো, ঠিক আছে? সো আমি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। তাহলে আমি মূলত ক্লাসের 2 ঘন্টা আগে এই বিষয়টা ফেসবুক থেকে পেয়েছি, হয়তো আপনারাও কেউ পেয়ে থাকবেন। বর্তমান সময়ে আমরা জানি সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর জন্য লকডাউন চলছে। তো আমাদের বাংলাদেশেও আগামীকাল থেকে মোস্ট প্রবলি আবারও লকডাউন শুরু হয়ে যাবে। আজকে থেকে হওয়ার কথা ছিল, আজকে রবিবার থেকে, কিন্তু প্রধানমন্ত্রী এখনও অনুমোদন দেয়নি বিধায় এখনও লকডাউন সেভাবে কার্যকর হয় না। তো মোস্ট প্রবলি কাল পরশু থেকে আবার হয়ে যাবে। তো এখন যেহেতু অনেক দিন ধরেই, বলতে গেলে প্রায় 3 মাস ধরেই সারা বিশ্ব, এখন যদিও বা অনেক দেশ মোটামুটি ভালো অবস্থানে আছে, করোনা থেকে এখন একটু ভালো অবস্থানেই আছে, তারপরও এই যে লকডাউনের কারণে সারা বিশ্বব্যাপী অনেকেই জব হারিয়েছে এবং অনেকেই তো এখনও জানে না যে তাদের জব আছে কি না। তো এই যে একটা মহামারী সৃষ্টি হয়েছে, এই মহামারীর সময়ে একজন মেয়ে, ধরেন আপনাদের মধ্য থেকে আমি একজনকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আগনেস কনক অ্যাসেনশন আপু, উনি দেখলেন, আচ্ছা আপনাদের মধ্যে মনে হয় মোস্টলি কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়েছে, স্ক্রিনটা শেয়ার দেওয়ার দরকার নেই আপাতত। আমি যে বিষয়টা বলছিলাম কনক আপুর নাম ধরে, তো উনি দেখলেন, আচ্ছা কেউ আবার কিন্তু আবার স্ক্রিনটাকে ক্যাপচার করছেন। তো স্ক্রিনটা ক্যাপচার করারও দরকার নেই, কারণ পরবর্তীতে ক্লাসের ভিডিও পেয়ে যাবেন এবং আপনি যত ইচ্ছা ক্যাপচারও করতে পারবেন। ওকে, সো যদি আনওয়ান্টেড হয় তাহলে ওকে, বাট নো নিড টু ক্যাপচার ফটোস। ওকে, ওয়েল, আপনি যখন দেখলেন এই লকডাউনের কারণে তার বাবা যে কাজটা করতো আগে, ধরেন তার বাবা কাজ করতে হচ্ছে একটা সম্মানজনক একটা পেশা, মানুষের ঘরে যে আসবাবপত্র, যে সুন্দর সুন্দর আসবাবপত্র যে বানানো হয়, কাঠ মিস্ত্রি, তো ধরেন উনি ওদের কাজটা করতেন। তো এখন এই লকডাউনে তো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ। তো এই বন্ধের সুবাদে তার বাবা এখন এত কষ্টে আছে যে তার মানে ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান আছে, যেটা কিনা কাঠ মিস্ত্রির দোকান, সেটা এখন খুলতে পারছেন না, খুবই কষ্টে আছে। তো এখন মেয়ের সাথে কথা বলে না বা ছেলেদের সাথে বাবা কথা বলে না। বাবা এখন কথা বলছে না, এখন মেয়েরা বা সন্তানরা চেষ্টা করতেছে বাবাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য, কিন্তু বাবা তো এখন অনেক চিন্তিত। কেন? কারণ লকডাউনের কারণে সব কিছু এখন বন্ধ আছে, কিভাবে বেঁচে থাকবেন সেটা নিয়েই তো এখন সন্ধ্যা। এমন একটা পর্যায়ে কনক আপু এখন ডিজিটাল মার্কেটিং জানেন, উনি কী করলেন, বাবাকে কীভাবে দোকানটাকে না খুলিয়েও ঘরে বসেই কীভাবে কাজটাকে করিয়ে নেওয়া যায়। এখন কনক আপু কী করলেন, বাবার জন্য ফেসবুকে একটা পেজ খুললেন এবং ফেসবুকে পেজ খুলে আগের যে ডিজাইনগুলো আছে, যেগুলো ছবি তুলে রাখা ছিল, সেই ডিজাইনগুলো তিনি কী করলেন, ফেসবুক পেজে পাবলিশ করা শুরু করলেন এবং পাবলিশ করে সেটা অনেকের সাথে ট্যাগ দিয়ে শেয়ার করলেন এবং সেটা অভিনেত্রীর কানে গেল, যেমন মেহেজাবিনের কানে গেল এবং মেহেজাবিন দেখলো যে মা অর্থাৎ মেয়ে এবং বাবা এই একটা পারস্পরিক একটা যে ভালোবাসা এবং
মায়ের যে বাবার প্রতি যে একটা কনসার্ন, এই কনসার্নটা কিন্তু মেহেজাবিনের মানে খুব ভালো লেগেছে। সে কি করলো, ফাইনালি এই বিষয়টা সহভাগিতা করলো সবার সাথে, যে এখন পরবর্তীতে যখন পেজটা খোলা হলো, বাবা তখন একটু আবার স্বাভাবিক হলো। কারণ হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই তখন আবার অর্ডার দেওয়া শুরু করলো, এবং ফাইনালি ঘরে বসেই এখন কাজ করলো। এবং এই কাজটাকেও আমরা বলতে পারি ইটস আ কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। সো আমি এই স্বাভাবিক একটা গল্পের মাধ্যমে মূলত আমি বোঝাতে চেষ্টা করলাম যে স্বাধীনভাবে আপনি মূলত ঘরে বসে যেটা করবেন সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। সো যে বিষয়টা আমি সহভাগিতা করছিলাম সবার সাথে, সেই বিষয়টা আমি সবাইকে একটু শেয়ার করে দেখাই দিই যে মূলত এটা হচ্ছে বাস্তব ভিত্তিক একটা ঘটনা, যেটা আমি গণকাপুর মাধ্যমে বোঝানোর জন্য এটা আমি সহভাগিতা করলাম। তো আমি আমার ওয়ালটা দেখাচ্ছি আপনাদের। আমার ওয়ালে এখানে দেওয়া আছে, এখানে এই যে লেখাটা আছে দেখেন, লিন্সি রিপা, এখানে সে ডিটেলস লিখেছে। তার বাবা এর আগে কাজ করতো, কিন্তু বর্তমানে লকডাউনের কারণে বন্ধ, কিন্তু সে তার বাবার জন্য একটা পেজ খুলে দিয়েছে। সো তার বাবাকেও সে ডিজিটাল মাধ্যমে নিয়ে এসেছে, এবং ফাইনালি দে আর হ্যাপি। ওকে, সো ফ্রিল্যান্সিং বিষয়টা আমি একটু পরে আবারও ক্লিয়ার করব। এখন আমি মূলত যে বিষয়টা সবার সাথে সহভাগিতা করব সেটা হচ্ছে আমাদের কোর্স টাইটেলের ডিটেলসটা ব্যাখ্যা করবো। এখন আমাদের কোর্স টাইটেল হচ্ছে, আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, থিম কাস্টমাইজেশন, ডিজিটাল মার্কেটিং এন্ড স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, বাকিরা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি শুধু লিখেছি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, হ্যাঁ দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এন্ড তো এখন আমি সবাইকে অনুরোধ করব, একটু আগে যে গল্প বলেছি, গল্প শুনেন কিংবা না শুনেন দ্যাটস নট দ্য ফ্যাক্ট, বাট এখন যেটা বলবো এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমি সবাইকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে যাচ্ছি এখন। সো আই এম রাইটিং হিয়ার ওয়ার্ডপ্রেস। তো এখন প্রথমেই আমি বলতে চাচ্ছি ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটি সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর একটা সফটওয়্যার। তো অনেকের কাছে এই সিএমএস মানেই একটু জটিল লাগতে পারে প্রথম অবস্থায়, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং সিস্টেম। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সফটওয়্যারই হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা বলতে পারি একটা সফটওয়্যার অথবা ওয়েব ডিজাইনের জন্য একটা ওপেন একটা প্ল্যাটফর্ম। সো বেসিক্যালি এই পর্যন্ত আপাতত বুঝলেই হবে ওয়ার্ডপ্রেস ইজ আ ফ্রি সফটওয়্যার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো এখন আমি বুঝাতে চাই মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কন্টেন্টসটা আবার কি। তো আমি এখন সবাইকে দেখাতে চাই কন্টেন্টস। তো কন্টেন্টস জিনিসটা যদি আপনি সরাসরি গুগলে যদি লেখেন এখানে কন্টেন্টস, আচ্ছা বাংলা চলে আসছে। আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওয়েল এখানে আমরা দেখা যাচ্ছে। আচ্ছা, যখন একজন বলবেন যে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারবো সবাই দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সে আবার বলবেন যে কিনা দেখতে পাচ্ছেন না, বলবেন যে আমি দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা এখানে গুগলে এসে যখন কন্টেন্টস লিখেছি এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা আছে, অর্থাৎ টেক্সট। টেবিল অফ কন্টেন্টস আমরা বলি এখানে। দেখেন এই যেখানে দেখেন টেবিল অফ কন্টেন্টস মানে হচ্ছে একটা বইয়ের মধ্যে যাবতীয় যা আছে সেই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়া হয়েছে বইয়ের প্রথম বা দ্বিতীয় পৃষ্ঠায়। যেমন ইন্ট্রোডাকশন, তারপরে প্রিন্সিপালস, এরকম করে একটা বইয়ের মধ্যে যাবতীয় যা আছে সেটাই হচ্ছে মূলত টেবিল অফ কন্টেন্টস বা কন্টেন্টস ডিটেইলস। তো এখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ডিটেলস যা যা আছে সেগুলো হচ্ছে কন্টেন্টস। এর মধ্যে কি কি থাকতে পারে আমি এখানে লিখে লিখে বলে দিচ্ছি, তাহলে যারা কিনা আমার কথা ভাঙা ভাঙা শুনতে পাচ্ছেন তারাও বুঝে যাবেন। সো এখানে আমরা বলতে পারি কন্টেন্টস কিসের উপরে আওতাভুক্ত, যেমন ইমেজ, অনেক ধরনের ছবি হতে পারে একটা কন্টেন্টস, তারপরে অনেক ধরনের টেক্সট বা রাইটিং হতে পারে হচ্ছে কন্টেন্টস, তারপরে আপনার অনেক ধরনের জিআইএফ ফাইল, যেটা হচ্ছে আমরা অ্যানিমেশন কার্টুনের মতো করে বিভিন্ন ধরনের ছবি দেখি, এই জিআইএফ ফাইলটাও হতে পারে হচ্ছে আপনার কন্টেন্টস।
তারপরে আমরা অনেক সময় গান শুনি অনেক ওয়েবসাইটে গিয়ে, তো এই অডিওটা হচ্ছে আপনার কন্টেন্ট। তারপর আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে গিয়ে দেখি যে ভিডিও আছে, সো এই ভিডিওটা হচ্ছে আপনার কন্টেন্টস। এছাড়াও ছবি, টেক্সট, আর্টিকেলস, অডিও, ভিডিও এগুলো ছাড়াও আমরা মাঝে মাঝে দেখি যে কোনো কোনো ওয়েবসাইটে আপনার অনেক ধরনের কি থাকে, ইনফোগ্রাফিক দেওয়া থাকে, ইনফোগ্রাফিক্স। তো এই ইনফোগ্রাফিক্সটাও হচ্ছে আপনার কন্টেন্টসের আওতাভুক্ত। তো অনেকের কাছে ইনফোগ্রাফিক্সটা একটু জটিল থাকতে পারে, সেক্ষেত্রে আমি ইনফোগ্রাফিক্সটা লিখলে পরে বুঝতে পারবেন যে মূলত ইনফোগ্রাফিক্সটা আসলে কী। ইনফোগ্রাফিক্স হচ্ছে আপনার বিভিন্ন শেপের মাধ্যমে কিংবা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে যখন আপনার লেখাটাকে আরও দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলা যায়, সেটা হচ্ছে মূলত ইনফোগ্রাফিক্স। যেমন এই ইনফোগ্রাফিক্সটা আপনারা দেখেন যে এইগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স, যেমন বিভিন্ন আইকনের মাধ্যমে এই লেখাগুলোটাকে একটু হাইলাইট করে বোঝানোর চেষ্টা করেছে, এগুলো হচ্ছে কন্টেন্টসের আওতাভুক্ত। তো এখন আমি যেটা বলেছি ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আগে আমি যুক্ত করে দিচ্ছি ওপেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে এটা হচ্ছে ফ্রি, আপনি ফ্রিতে এই ওয়ার্ডপ্রেসটার কন্টেন্টসগুলোকে ম্যানেজ করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস মানেই হচ্ছে সিএমএস, এবং এই ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, এবং এই ফ্রি সফটওয়্যার দিয়ে বা এই ফ্রি প্ল্যাটফর্ম দিয়েই আমরা মূলত একটা ওয়েব ডিজাইন করব। আমরা অসংখ্য হাজার হাজার ওয়েব ডিজাইন করতে পারবো এই ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এখন ওয়ার্ডপ্রেস মানে কি, কন্টেন্টস মানে কি, এটা কি সবাই ক্লিয়ার? Yes. আচ্ছা, হ্যাঁ এখন একজন ইয়েস বলেছেন মানে আমি ধরেই নিচ্ছি সবাই ক্লিয়ার, কিন্তু এমন একজন থাকতে পারে যে কিনা ক্লিয়ার না। তো যে কিনা ক্লিয়ার না এমন একজন যদি থেকে থাকেন বলতে পারেন যে আই নিড টু নো মোর ডিটেলস অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, আই এম নট ক্লিয়ার, বলতে পারেন নির্দ্বিধায়। এবং আমরা যেহেতু এখানে সবাই শিখতে এসেছি এবং সহভাগিতা জানতে এসেছি, সেক্ষেত্রে কেউ কোনো কারণে প্রশ্ন করতে লজ্জিত হবেন না। এবং আমি এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, ধরেন আমি একটা বিষয় 10 মিনিট ধরে বুঝাচ্ছি, ধরেন আপনারা সবাই বুঝে গেলেন, একজন ধরেন হচ্ছে কি একটু পরে বুঝতে পারলেন, তো ওনাকে আবার কেউ হাহা দিবেন না, ওনাকে কেউ আবার রিয়াক্ট দিবেন না যে হাহার মতো করে অনেক মানে হাসি দিবেন না। সো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে শেখার ক্ষেত্রে অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। সো আমি সবাইকে অনুরোধ করব আপনারা অন্ততপক্ষে যে একজনও পারে না তাকেও একটু টেক কেয়ার করার জন্য। আমি তো অবশ্যই সবাইকেই পার্সোনালি কিংবা বলেন গ্রুপলি সবাইকেই প্রায়োরিটি দিয়ে টেক কেয়ার করবো, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন সবার প্রতি আন্তরিক হন। ওয়েল, আমার মনে হচ্ছে যে কেউ মনে হয় এই বিষয়টাতে আনক্লিয়ার না, সবাই ক্লিয়ারলি ধারণা পেয়েছেন, রাইট? কনক আপু ওকে? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, আমার ভিডিওটা আমার এখানে স্টিল হয়ে আছে, সো আমি একটু 2 সেকেন্ডের মতো করে কেটে আবার জয়েন করছি, একটু লাইনে থাকেন সবাই। ওকে, এখন আশা করি আমার ভিডিও একটু নাড়াচাড়া হচ্ছে। ওয়েল, তো আমরা মূলত ওয়ার্ডপ্রেস জিনিসটা খুবই অল্প সময়ের মধ্যে বুঝে গেলাম। তো যখন প্র্যাকটিক্যালি করতে যাব তখন দেখবেন যে ওয়ার্ডপ্রেসটা আরও সহজ, মানে আপনি যতটুকু ভেবেছিলেন ওয়ার্ডপ্রেসটা আরও সহজ, ঠিক আছে? সো আমরা ওয়ার্ডপ্রেসটা প্রথমে বুঝে গেলাম। এখন আমরা আমাদের এখানে যেটা আমরা থিমটা লিখেছি ওয়ার্ডপ্রেসের পরে আমি এখানে লিখেছি ওয়েব ডিজাইন। তো এখানে দেখেন, আচ্ছা আপনারা এত ছবি তুলেছেন যে ছবি তোলার কারণে আমি আমার লেখাটাই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। তো এই যে এখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের যেটা দেখাচ্ছি, আচ্ছা স্ক্রিন শেয়ার দেওয়া আছে ওয়েব ডিজাইন। সো হোয়াট ইজ ওয়েব ডিজাইন? ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন বলতে কি বোঝানো হয়? ওয়েব ডিজাইন হচ্ছে একটা ভার্চুয়াল সার্ভারে, মানে একটা ভার্চুয়াল সাইটে আমরা বিভিন্ন ধরনের পেজ, আর্টিকেল, ভিডিও, অডিও, ইনফোগ্রাফিক্স, ছবি বা বিভিন্ন ধরনের লেখা সুন্দরভাবে যখন আমরা পাবলিশ করতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ওয়েবসাইট।
এবং ওই যে সুন্দর করে যে ওই বিভিন্ন পেজগুলো সাজানো থাকে, এই সাজানো পেজগুলোর সমন্বয় যেটা সুন্দর হয় সেটাকে আমরা বলি ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইন মানে সিম্পলি যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ওয়েব সার্ভারে বিভিন্ন ধরনের পেজ রাখা কিংবা অডিও ভিডিও এরকম যে কোনো কন্টেন্টস রাখা, অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট সুন্দর করে সাজিয়ে রাখা ভার্চুয়াল একটা সার্ভারে, সেটাই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইন মানে কি আমি বুঝাতে পারলাম সবাইকে? আচ্ছা, আমি যেহেতু বলেছি আগে ইন্টারেক্টিভ ক্লাস করব, তো আমি যেহেতু বোঝাতে পেরেছি এখন আপনাকে আমাকে বোঝাতে হবে যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। সো এখন আমি তাসনিম আপুকে অনুরোধ করব, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়েব ডিজাইন? আপনার এখানে মিউট করা আছে। ওয়েব ডিজাইন হচ্ছে যে একটা ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্টস গুলো মানে গুছানোভাবে রাখার। ওয়েল, এই তো সহজভাবে বুঝে গেছেন। মূলত হচ্ছে একটা ভার্চুয়াল একটা স্টোরেজের মধ্যে, যেই ভার্চুয়াল স্টোরেজটা আমরা আস্তে আস্তে জানবো যে মূলত ভার্চুয়াল স্টোরেজটা কী। তো আমি ওইটাকে বলবো আমরা হচ্ছে ডোমেইন হোস্টিং। এটা আমি পর্যায়ক্রমে আসবো, কারণ একবারে আবার ডোমেইন হোস্টিং এত সব কিছু বুঝালে প্রথম অবস্থায় একটু জটিল লেগে যাবে। সো আমি চাচ্ছি যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা সহজ থেকে একটু জটিলতায় যান। সো মূলত ওয়েব ডিজাইন হচ্ছে কোনো ভার্চুয়াল একটা সার্ভারে বা ভার্চুয়াল একটা স্টোরেজের মধ্যে আপনার বিভিন্ন ধরনের পেজটাকে বা লেখাটাকে সুন্দর করে উপস্থাপন করা, সেটা হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। ওয়েল, সো আমরা ওয়েব ডিজাইনটা সবাই বুঝে গেলাম। তো বুঝেন নাই এমন যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন, আর যদি মনে করেন যে আপনার কথা বললে আমি শুনতে পাবো তাহলে কথা বলতে পারেন। আর যদি তারপরেও আপনি মনে করেন যে না কথা বললেও শুনতে পাচ্ছি না, আপনার এখানে নেট প্রবলেম, জাস্ট আপনি এখানে টাইপিং করতে পারেন আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এখানে লিখে দিতে পারেন আপনি বুঝেন নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করব। যতবার বুঝেন নাই আমি ততবার বুঝাবো। আই নেভার ফিল বোর্ড whenever anyone ask me any question. ওকে, সো আমরা ওয়েব ডিজাইনটাও জেনে গেলাম। এবার আমরা এখানে আরেকটা যে টপিকের সাথে আমরা যেটা লিখেছিলাম থিম কাস্টমাইজেশন। তো এর আগে থিম কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমরা কিছু ওয়েব ডিজাইন আপনাদের দেখাবো। তো যেমন আমরা এখন কোন ওয়েব ডিজাইনের মধ্যে আছি? ফেসবুক ওয়েবসাইট ডিজাইনের মধ্যে আছি। দেখেন এই যে ফেসবুক একটা ওয়েবসাইট, তো এই যে ফেসবুক ওয়েবসাইট আমি www.facebook.com এ যেটা আসলাম, এই যে দেখেন এটা হচ্ছে ফেসবুকের একটা ওয়েবসাইট। তো এই যে ফেসবুকের ওয়েবসাইটটা যেটা আমরা দেখতে পেলাম, এই ফেসবুকের ওয়েবসাইটটা হচ্ছে একটা সোশ্যাল ওয়েবসাইট। তো এই সোশ্যাল ওয়েবসাইটের মতো করে আমরা এরকম থাউজেন্ড ওয়েবসাইট বানাতে পারবো যে কোনো ক্লায়েন্টের জন্য, ইনফ্যাক্ট নিজের জন্য আমরা যে কোনো ব্লগ বানাতে পারবো, আমরা যে কোনো নিউজ পেপারের জন্য আমরা নিজেরা কাজ করতে পারবো ওয়েব ডিজাইনার হিসেবে কিংবা ওয়েব ডেভেলপার হিসেবে। সো আমরা এরকম আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট যদি দেখি, তাহলে এখানে আমরা যদি ওয়েবসাইটস লিখি তাহলে চলে আসবে ওয়েবসাইটস। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি time.com, moz.com, তারপরে এখানে similarweb.com, এরকম বিভিন্ন ধরনের যে .com আছে, .net আছে, এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোই মূলত আমরা বানানো শিখবো, কীভাবে এগুলো বানাতে হয়, কীভাবে সুন্দর করে ডিজাইন করতে হয়। ঠিক আছে? ওয়েল, এইবার আসি আমরা থিম কাস্টমাইজেশন। তো মূলত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের নকরেক আইটির যে আমরা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, আমরা নকরেক আইটির এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো আমরা নকরেক আইটির একটা ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা হচ্ছে একটা থিমের সমন্বয় করা বা থিম দিয়ে করা। মানে হচ্ছে থিম মানে কি? থিম মানে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা দেখতে কেমন হবে বা আসলে ডিজাইনটা করলে দেখতে কেমন সুন্দর হবে, সব কিছু নির্ভর করছে হচ্ছে আপনার থিমের উপরে। সো মূলত এই থিমটা হচ্ছে মূলত ওয়েব ডিজাইনের থিম বলে। এখন কাস্টমাইজেশন জিনিসটা কি? কাস্টমাইজেশন জিনিসটা হচ্ছে কোনো জিনিসটা ইতিমধ্যে করা আছে, সেই করা জিনিসটাকে আপনি পুনরায় এডিট করবেন, বা এটাকে আমরা বলতে পারি যে কোনো আপনার সাবস্ট্রাক্টিং কিংবা অ্যাডিং কিংবা আরও মাইগ্রেট করা, সব কিছুর সমন্বয়টা হচ্ছে মূলত আপনার কাস্টমাইজেশন। তো মূলত কাস্টমাইজেশন করার জন্য ধরেন আমি
এখানে ধরেন এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা ধরেন আপনাদের কাছে এই ছবিটার জায়গায় আমরা চাচ্ছি হচ্ছে আপনাদের আজকের যে ছবিটা ধরেন হচ্ছে আজকের যেই ক্লাসটা হলো সেই ক্লাসের একটা ছবি তুলে আমি ওখানে পাবলিশ করতে চাচ্ছি, অর্থাৎ আমি আগের ছবিটাকে বাদ দিতে চাই, এই ছবিটাকে অ্যাড করতে চাই, মানে হচ্ছে কি অ্যাডিং। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি থিম কাস্টমাইজেশনের অন্তর্ভুক্ত অ্যাডিং অপশনটা। তো এরকম করে আমরা বিভিন্ন থিম কাস্টমাইজ করব, এডিট করব। তো এখন এরকম ধরেন আমরা এখানে লিখলাম বি থিম, এখানে আমরা দেখতে পাচ্ছি বি থিম এখানে 500+ প্রি বিল্ট ওয়েবসাইটস। তো এখানে লাইভ প্রিভিউতে যদি আমরা যাই, এখানে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি 500+ প্রি বিল্ট ওয়েবসাইটস, সুন্দর সুন্দর ওয়েবসাইটস আছে। তো জাস্ট আপনি এখানে নিচের দিকে আসলে পরে দেখবেন যে এখানে 1000 ওয়েবসাইটস। ধরেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট চুজ করতে পারেন, বা আপনি ধরেন এখান থেকে আমরা বর্তমান কোভিড-19 সম্পর্কিত একটা ওয়েবসাইট আমরা ক্লিক করলাম, মেডিকেল রিলেটেড একটা শপ। তো মেডিকেলের একটা শপ আমরা যেটা দেখতে পাচ্ছি একদম অর্গানাইজ একটা ওয়েবসাইট, সুন্দর একটা ওয়েবসাইট। এই সুন্দর একটা ওয়েবসাইটটা করতে আপনার মাত্র সময় লাগবে হচ্ছে, এডিট করতে লাগবে হচ্ছে আপনার বড় জোর 2 থেকে 3 ঘন্টা, কিন্তু 1 ক্লিকের মাধ্যমে আপনি এরকম একটা সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন যখন আপনি কাজটা বুঝে যাবেন। তো দেখেন এরকম একটা সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট আপনি আপনার ক্লায়েন্টের জন্য বানায় দিতে পারবেন খুব সহজেই, তো থিমের মাধ্যমে। সো মূলত থিমটাকে ইনস্টল করে কাস্টমাইজ করলে পরেই আমরা এটা সুন্দর করে করতে পারবো। সো দ্যাট ইজ কল্ড থিম কাস্টমাইজেশন, মানে যেগুলো আছে সেগুলোর উপরেই পুনরায় এডিট করা। তো দ্যাট ইজ কল্ড থিম কাস্টমাইজেশন। তো থিম কাস্টমাইজেশন বিষয়টা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এবার বলেন কে আনক্লিয়ার আছে? সবাই ক্লিয়ার? আপনারা খুব সহজে বুঝে যান, দ্যাটস রিয়েলি পজিটিভ ফ্যাক্ট। এনিওয়ে, তো এখন আমরা ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছি অ্যান্ড ফ্রিল্যান্সিং দেখতে পাচ্ছি। সো ডিজিটাল মার্কেটিং বিষয়টা আমরা আলাদা করেই সামগ্রিকভাবে আলাদা একটা কোর্স যেটা সেটা আমরা ওয়ার্ডপ্রেস শেষ করার পরে করব, কিন্তু জাস্ট আমি একটা টোটাল ওভারভিউটা একটু দিয়ে রাখছি। ডিজিটাল মার্কেটিং ইজ ফিউচার, আপনার ভবিষ্যৎটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড নাও ইউ আর ডিজিটালি ডুইং দ্য অনলাইন কোর্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং মিনস ফিউচার। এই ডিজিটাল মার্কেটিং বলতে মূলত সংজ্ঞায়িত করলে যেটা আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আমি এখানে লিখে বলি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বোঝায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বা মিডিয়ামের মাধ্যমে আপনি যখন আপনার কোনো পণ্য বা ব্র্যান্ডের প্রসার ঘটাবেন, দ্যাট ইজ কল্ড ডিজিটাল মার্কেটিং। তো এখন বর্তমানে আরও বলতে গেলে যেটা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে যদি আমরা কোনো ব্র্যান্ডের প্রসার ঘটাই খুব সহজেই, সেটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক ধাপ আছে। আমরা যদি এখানে একটা ধাপও ভালো করে শিখতে পারি বা একটা প্রজেক্টও যদি শিখতে পারি, সেটা দিয়েও আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। বাট আই উইল শেয়ার উইথ ইউ মোর দেন 5 প্রজেক্টস, যে 5টা প্রজেক্টের যে কোনো একটা প্রজেক্ট আপনি ভালো করে পারলেও সেই প্রজেক্ট দিয়েও আপনি ভালো করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং ব্যাপারটা আমরা আরও সামগ্রিকভাবে ওয়ার্ডপ্রেসের পরে শুরু করব। সো এখন আমি বলবো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট আর দ্য কন্ট্রিবিউশনস অফ ফ্রিল্যান্সার্স ইন বাংলাদেশ অ্যান্ড গ্লোবালি। আচ্ছা এর আগে আমি একটু ক্লিয়ার হইনি আপনারা কি আসলে লাইনে আছেন কিনা, কারণ আমি তো মাত্র দেখতে পাচ্ছি তাসলিম আপুকে দেখতে পাচ্ছি, মহসিন ভাইকে দেখতে পাচ্ছি, আর 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 কাউকে দেখতে পাচ্ছি, সুমন দাদাকে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। একটু সবাই একটু রেসপন্স করেন দেখি, আপনারা কি ঘুমিয়ে গেলেন নাকি? নিকোদম ভাইয়ের চোখ ছোট ছোট লাগতেছে, মোস্ট প্রবাবলি আপনি মনে হয় একটু ঘুমে ধরে যাচ্ছেন। আচ্ছা সো আওয়াজ দিবেন, তা না হলে তো আমি বুঝবো যে আপনারা হয়তো বা অন করে চলে গেছেন। আচ্ছা মিথিলা আপু আই এম হিয়ার, আর বাকিরা কিন্তু এখনো রেসপন্স দেন নাই, এতক্ষণ কিন্তু রেসপন্স পাওয়ার কথা। অনেকেই কি করে জানেন, ভিডিওটা বন্ধ করে খাইতে চলে যায়, মানে ক্ষুধা লাগছে একটু খেয়ে আসি, এত এত জিজ্ঞেস করি আসেন আসেন।
শ্রাবণ ভাই আছি আর উত্তর নাই। সো এরকম করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এভাবে রেসপন্স করতে হবে। এই যে এবার সবাই চলে আসছে, এইভাবে ঠিক রেসপন্স করতে হবে। ওয়েল, সো এখন আমরা জানবো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য কন্ট্রিবিউশনস অফ ফ্রিল্যান্সার্স অ্যান্ড হু আর দ্য ফ্রিল্যান্সার্স। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মুক্ত পেশা এবং ফ্রিল্যান্সার মানে হচ্ছে মুক্ত পেশাজীবী। বাট আমাকে বাট যুক্ত করতে হইল এই কারণে, বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্রিল্যান্সার্স মানে যেটা বোঝা হয় সেটা হচ্ছে যারা কিনা অনলাইনে কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলে ধারণা করা হয়। বাট দিস ইজ নট ট্রু ফ্যাক্ট। ফ্রিল্যান্সার মানে শুধু যারা অনলাইনে কাজ করে তারা ফ্রিল্যান্সার না। ফ্রিল্যান্সার মানে হচ্ছে মুক্ত পেশাজীবী। এক্ষেত্রে যারা কিনা ইতিমধ্যে গ্রাফিক্সের সময়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত একটা ব্যাখ্যা জেনেছেন আমার মাধ্যমে, সেটা হচ্ছে আপনার যে কোনো পেশায় থেকে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। যেমন একজন ফটোগ্রাফার, সে যদি স্বাধীনভাবে নিজে থেকে নিজের কাজটা ঠিকভাবে করে যায়, সে নিজেকে দাবি করতে পারে ইয়েস আই এম আ ফ্রিল্যান্স ফটোগ্রাফার। যেমন আমাদের এখানে একজন সাংবাদিক ভাই আছেন, সুমন ভাই আছেন। তো উনি যদি কোনো কোম্পানির আন্ডারে কিংবা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে যদি কাজ না করে নিজেই যদি একটা ওয়েবসাইট খুলে, যেমন আমরা যে ওয়েবসাইট ডিজাইনটা শিখবো, সেই ওয়েবসাইট ডিজাইনের মধ্যে ধরেন হচ্ছে যেমন প্রথম আলোর একটা আমরা ওয়েবসাইট দেখি, ধরেন আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা যারা ব্রাউজ করেছেন তারা তো জানেনই, প্রথম আলো সবাই জানেন। তারপর আমি দেখাচ্ছি, ধরেন এই যে একটা ওয়েবসাইট। তো এরকম একটা নিউজ পত্রিকার একটা ওয়েবসাইট খুলে আপনি যদি নিজেই যদি এটার সাংবাদিক হয়ে যান এবং নিজেই যদি এটাকে স্বাধীনভাবে পরিচালনা করেন, সো আপনি নিজেই জার্নালিস্ট হয়ে গেলেন এবং আপনি নিজেকে তখন দাবি করতে পারেন যে ইউ আর আ ফ্রিল্যান্স জার্নালিস্ট। সো এইভাবে আমরা সবাই নিজেদের পেশাটাকেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ধাবিত করতে পারি স্বাধীনভাবে যদি কাজ করি। সো উই ক্যান টেল ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। বাট কোনো ক্ষেত্রে আমরা শুধুমাত্র পরিচয় দিই নিজেদেরকে আই এম আ ফ্রিল্যান্সার। দিস ইজ পার্শিয়ালি রং। ইউ হ্যাভ টু টেল উইথ ইউর প্যাশন, মানে বিশেষভাবে উইথ ইউর অকুপেশন, দ্যাট ইজ আপনি যদি ওয়েব ডিজাইনার হন আপনাকে বলতে হবে আই এম আ ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, আই এম আ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, আই এম আ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। এই বিষয়টাকে আপনাকে ফোকাস করতে হবে। সো যে কোনো পেশার মানুষ ফ্রিল্যান্সার হিসেবে গণ্য হতে পারে, শুধুমাত্র যারা অনলাইনে কাজ করে তারাই না। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা বোঝা হয় অনলাইনে যারা কাজ করে তারাই হচ্ছে ফ্রিল্যান্সার। তো আশা করি আপনাদের অন্ততপক্ষে এই কনফিউশনটা থাকবে না। ওয়েল, সো ফ্রিল্যান্সিং মানে আমরা বুঝলাম হচ্ছে কি স্বাধীনভাবে কাজ করা বা মুক্ত পেশাজীবীরা যারা যে কাজটা করতেছি সেটা। তো এখন অনেকের আবার প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ আউটসোর্সিং। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা আউটসোর্সিং বিষয়টা কি? আমি বললাম কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে, কিন্তু আমি কিন্তু আউটসোর্সিং সম্পর্কে এখনো বলেই নাই। তো এখন আপনারা কি আউটসোর্সিং সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। বিষয়টা বুঝি, রানিং আউটসোর্সিং করতেছে কে তানজিব। আচ্ছা, তানজিম ভাইয়ের আউটসোর্সিং সম্পর্কে একটু কনফিউশন আছে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে গেলেন আমার সহযোগিতার মাধ্যমে, কিন্তু আউটসোর্সিং সম্পর্কে একটু কনফিউশন আছে। রুমন ভাই বলেছেন প্লিজ শেয়ার, তার মানে মাত্র 2 জনের কনফিউশন আছে আর সবাই জানে। সো তাহলে আমাদের কি এখন আমি বলছি যে বিষয়টা আউটসোর্সিং বিষয়টা আমি জানি ভালো করে, জিনিসটা কি মানে আমি রানিং আউটসোর্সিং করছি। আচ্ছা, রানিং আউটসোর্সিং করছেন, একটু নামটা বলবেন কে? আমি ঠিক নামটা বলবেন কে? এমএল মার্কেটিং। একটু নামটা বলবেন কেউ? লিড জেনারেশনে কাজ করছে। আচ্ছা, কে কথা বলছেন? আমি তানজিম। আচ্ছা, তানজিম ভাই লিড জেনারেশনে কাজ করছেন। আচ্ছা, ওয়েল, তাহলে আপনি মূলত এখন ব্যাখ্যা দিবেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আউটসোর্সিং। যেহেতু আপনি প্র্যাকটিক্যালি এখন কাজ করছেন, জানেন আউটসোর্সিংটা, আপনি আমাদের সবার সাথে শেয়ারিং করবেন আপনি মূলত আউটসোর্সিং বিষয়টাকে কিভাবে দেখেন, এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন। মানে আউটসোর্সিং হচ্ছে এটাই, মানে কারো আন্ডারে কাজ করা, আর ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে নিজের মতো করে করা।
মানে কেউ আমাকে কাজ দিল ওটা আমি করে দিলাম, আমরা হচ্ছে আউটসোর্সিং। আর মানে ফ্রিল্যান্সিং হচ্ছে যে আমার মানে আমার কাজটা আমি নিজে করলাম, আর মানে কেউ আমাকে নক দিল ওই কাজটা আমি করলাম, ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সো তানজিম ভাই যেটা বোঝাতে চেষ্টা করেছেন যে অন্যের কাজটা করা হচ্ছে আউটসোর্সিং আর নিজের কাজটা করা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর একটা তফাৎ আছে, শুধুমাত্র আউটসোর্সিংও আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিংও স্বাধীনভাবে কাজ করতে পারবেন, বাট আউটসোর্সিং ইজ ভায়া, মানে হচ্ছে কি মাধ্যমে। যেমন আমি আমেরিকা থেকে একটা প্রজেক্ট নাম, আচ্ছা আপনাদের এখানে যদি না থাকে তাহলে হচ্ছে একটু ইকো আসবে। হ্যাঁ আচ্ছা, ধরেন আমি একটা প্রজেক্ট নামালাম, সেই প্রজেক্টটা আমি ধরেন আপনাদের মধ্যে থেকে নিকোদিম ভাইয়ের সাথে আমি শেয়ার করতে চাই প্রজেক্টটা। তো এই ক্ষেত্রে এই প্রজেক্টটা উনি যখন আমার কাছ থেকে নেবেন, তার মানে উনি আমার মাধ্যমে আউটসোর্সিং করছেন, দ্যাট ইজ কল্ড আউটসোর্সিং। বাট আমি যে সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে নামালাম, আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি ডিরেক্টলি, সো দ্যাট ইজ কল্ড ফ্রিল্যান্সিং। মানে হচ্ছে কোনো মাধ্যমে কাজটা করাই হচ্ছে আউটসোর্সিং, আর ডিরেক্ট কাজ করে হচ্ছে ফ্রিল্যান্সিং। সো দ্যাটস অল অ্যাবাউট ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং অ্যান্ড অ্যাবাউট আওয়ার টুডেজ টপিক। সো এখন আমি আপনাদের দেখাতে চাই যে সারা বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিংয়ের ডিমান্ডটা কেমন এবং ফ্রিল্যান্সাররা কী কন্ট্রিবিউশনস করছে। তো আমরা যদি আমাদের দেশে যদি দেখি, আমাদের দেশে এখন হিউজ ফ্রিল্যান্সার্স, বাট 2017 সালে একবার সরকারি এস্টিমেশন অনুসারে যেই এস্টিমেশনটাই আছে, সেই এস্টিমেশন অনুযায়ী বাংলাদেশে এখন 6,50,000 ফ্রিল্যান্সার্স আছে বলে ধারণা করা হয়। কিন্তু এখন অনেক বেশি ফ্রিল্যান্সার্স আছে আরও, কারণ সেটা 2017 সালে, কিন্তু প্রত্যেক বছর এত পরিমাণে ফ্রিল্যান্সার্স বের হচ্ছে এবং এত পরিমাণে সারা বিশ্বব্যাপী এখন ফ্রিল্যান্সিং শুরু হয়েছে, যেটা কিনা কল্পনার বাইরে। এখন আমি যদি বাংলাদেশ ছাড়াও যদি আরও কয়েকটা দেশের কথা যদি বলি, তাহলে আরও এটা বোধগম্য হবে। যেমন আমরা যদি সরাসরি গুগলে গিয়ে যদি একটু লিখি ফ্রিল্যান্সার্স ইন USA 2020, এখানে দেখেন 64.6 million this 2020 and 90.1 million expected by 2028. সবাই কি দেখতে পাচ্ছেন আমি যেটা স্ক্রিন দিয়েছি? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ ফর রেসপন্স। তো 64 মিলিয়ন ইকুয়াল 6 মিলিয়ন, মানে হচ্ছে মানে 60, তার মানে 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, তাহলে 64 মানে হচ্ছে কি 6 কোটি 4 বা 40 লক্ষ, 6 কোটি 40 লক্ষ ফ্রিল্যান্সার্স আছে আমেরিকাতে। মানে আমেরিকা উন্নত একটা দেশে 6 কোটি 40 লক্ষ ফ্রিল্যান্সার্স আছে। এবং আরও বিস্তারিত যদি বলি, গভীরে যদি আমি গিয়ে বলি, তাহলে বলতে হয় যারা কিনা আমেরিকায় এখন ফ্রিল্যান্সিং করছে এবং যারা আমেরিকা প্রবাসী, যারা কিনা এই বিষয়টা জানে ভালো করে, তারা বলে যে আমেরিকাতে প্রত্যেক পরিবারের 3 জনের 1 জন হচ্ছে ফ্রিল্যান্সার, অর্থাৎ 3 জনের 1 জন ফ্রিল্যান্সিং করে। সো আমেরিকাতে ফ্রিল্যান্সার হিউজ অবদান রাখছে। তো আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারও হিউজ অবদান রাখছে। বাৎসরিক বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ইনকাম হচ্ছে $100 মিলিয়ন, টাকা না কিন্তু, $100 মিলিয়ন প্রত্যেক বছর বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ইনকাম করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সরাসরি ঘরে বসে ইনকাম করছে। সো দ্যাট ইজ হিউজ। তো আমরা উন্নত দেশ আমেরিকার কথা জানলাম। তো আমাদের এখানে ইতালি থেকে এবং ফ্রান্স থেকে 2 জন জয়েন করেছে। তো সেই দেশের কি অবস্থা আমরা একটু যদি গুগলে রিসার্চ করি তাহলে দেখতে পাবো। তো আমরা যদি ফ্রিল্যান্সার্স ইন ইতালি যদি লিখি, আমরা এখানে ফ্রিল্যান্সার্স ইন ইতালি যদি না আসে, আপনারা যারা কিনা ইতিমধ্যে লিড জেনারেশনের কাজ করেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন, বা ডিজিটাল মার্কেটিংয়ে যেমন 1-2 জন বলেছিলেন যে ইতিমধ্যে কাজ আগে করতেন, তারা জানবেন যে একটা কিওয়ার্ড দিয়ে না পেলে আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। সো আমরা যদি ফ্রিল্যান্সার্স ইন ইতালি লিখে যদি গুগলে না পাই, আমি জাস্ট এখানে মূলত যেটা চাচ্ছিলাম আমি লিখে দিলাম নাম্বারস অফ ফ্রিল্যান্সার্স ইন ইতালি। এবার দেখেন সরাসরি চলে আসছে। সো এখানে ইতালিতে 5.5 মিলিয়ন ফ্রিল্যান্সার্স আছে। অ্যাবাউট 25% অফ অল ওয়ার্কিং ইতালিয়ানস আর সেলফ এমপ্লয়েড। চিন্তা করেন, মানে ইতালি 25%
ফ্রিল্যান্সার্স এবং 25% কন্ট্রিবিউশন দিচ্ছে হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সেলফ এমপ্লয়েড যারা আছে, এবং এখানে 5.5 মিলিয়ন হচ্ছে প্রায় 55 লক্ষ ফ্রিল্যান্সার্স আছে ইতালিতে। তা এখন আমাদের ভাই ব্রাদারদের কি অবস্থা, মানে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ান কান্ট্রির কি অবস্থা, একটু দেখে আসি তাহলে তাদের কি অবস্থা। তো আমরা যদি এখানে ফ্রিল্যান্স নাম্বার অফ ফ্রিল্যান্সার্স ইন ইন্ডিয়া লিখি, এখানে দেখতে পাচ্ছি 15 মিলিয়ন ফ্রিল্যান্সার্স। 15 মিলিয়ন সমান কত ইমতিয়াজ ভাই? 15 মিলিয়ন সমান কত হতে পারে? এক কোটি 50 লাখ। 1,50,00,000 ফ্রিল্যান্সার্স আছে ইন্ডিয়াতে। সো এটাও হিউজ। যদিও বা আমরা 100 কোটির দেশ হিসেবে হিসেব করব, তো এক্ষেত্রে 1,50,00,000 হিসেবে অনেক বলাই যায়। তো তারপরে আমরা যদি এখন দেখি হচ্ছে নাম্বারস অফ ফ্রিল্যান্সার্স ইন ফিলিপিন, কারণ আমি এটা দেখাচ্ছি কারণ হচ্ছে বর্তমানে ফিলিপিনে পড়াশোনার ক্ষেত্রেও ফ্রিল্যান্সিংটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে পড়াশোনার সময় থেকে ফ্রিল্যান্সিংটাকে তাদের স্টাডিতে ঢুকাই দেওয়া হয়েছে। ফিলিপিনের 2% আসে হচ্ছে ফ্রিল্যান্সিং কন্ট্রিবিউশন থেকে, এবং সেখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য তাদের জন্য যারা কিনা এখানে নারী আছেন, সারা বিশ্বের মধ্যে যদিও বা ফ্রিল্যান্সিংয়ের এস্টিমেশন অনুযায়ী নারী এবং পুরুষের যে এস্টিমেশন সে অনুযায়ী হচ্ছে 57% হচ্ছে পুরুষ ফ্রিল্যান্সার্স এবং নারীরা আছেন 43%, কিন্তু শুধুমাত্র ফিলিপিন্সের ক্ষেত্রে কিন্তু 65% ফ্রিল্যান্সার্স আছে ফিলিপিনে যারা কিনা নারী। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 1.5 মিলিয়ন হচ্ছে তাদের এখানে ফ্রিল্যান্সার্স আছে। তো তাদের দেশের জনসংখ্যা প্রায় 10.5 কোটি অ্যাবাভ। সো এক্ষেত্রে সেখানেও আছে প্রায় 15 লক্ষর মতো ফ্রিল্যান্সার্স। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বব্যাপী বলতে গেলে সারা বিশ্বব্যাপী এখন ফ্রিল্যান্সিংটা সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং বিশেষভাবে এই প্যান্ডামিকের সুবাদে এখন বড় বড় কোম্পানিগুলো বন্ধ রেখে এখন তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে কস্ট মিনিমাইজেশন করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে গুগল এবং ফেসবুক বিশ্বের নাম করা দুটি প্রতিষ্ঠান, ফেসবুকের কথা তো সবাই জানেন, গুগলের কথা সবাই জানেন, আর বিস্তারিত বলছি না। তো আমরা জানি এই ফেসবুক এবং গুগল 2021 সাল পর্যন্ত তাদের অফিস বন্ধ ঘোষণা করেছে, এবং 2021 সাল পর্যন্ত কাউকে অফিসে যেতে হবে না। এই অফিসের কাজগুলো সবাই ঘরে বসে কাজ করবে। সো দ্যাট ইজ future. Online education is the future, and we know we are going to enroll also in digital marketing, which is future. So আমরা ফ্রিল্যান্সারদের কন্ট্রিবিউশন সম্পর্কে জানলাম। তো এখন আপনাদের যারা কিনা একদম নতুন জয়েন করেছেন একটা কনফিউশন থাকতে পারে যে আচ্ছা সব কিছুই তো বুঝতেছি, কিন্তু ফ্রিল্যান্সিং করব কিভাবে সেটাই তো বুঝতেছি, ঠিক কিনা? ইমতিয়াজ ভাই, এরকম কি প্রশ্ন আসে না যে কিভাবে ফ্রিল্যান্সিং করব? তানজিম ভাই বলছে হ্যাঁ ঠিক, তো কিভাবে ফ্রিল্যান্সিং করব। আচ্ছা, আর বাকিরা কিন্তু মনে হয় সবাই জানেন মনে হচ্ছে, তাহলে এই বিষয়টা কি স্কিপ করে যাব? কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? আচ্ছা, মোটামুটি মনে হয় সবাই জানেন কিভাবে ফ্রিল্যান্সিং করবেন। সো বেসিক্যালি অ্যাজ আ ফ্রিল্যান্সার ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। আমরা কিন্তু একটা নাম মাত্র ওয়েবসাইট বানাই দিলাম, ক্লায়েন্টকে বললাম এই যে দেখেন আপনার ওয়েবসাইট বানাই দিছি, এবার পছন্দ করেন না আর নাই করেন এটা আপনার ব্যাপার, এরকম করা যাবে? বলা যাবে না। আপনাকে অবশ্যই সুন্দর করে দিতে হবে। যেমন আমাদেরকে এখন একটা যদি সহযোগিতা করেন, একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে কী ধরনের প্যারাও পাইতে হয় এবং কাজের সাথে কি অভিজ্ঞতা হয়েছে, নিকোদিম ভাই যদি 1 মিনিটে একটা সহযোগিতা করেন তাহলে মনে হয় বুঝবেন সবাই যে ফ্রিল্যান্সিং করতে গেলে কেমন টাইপের প্রফেশনাল হতে হয়, কেমন টাইপের কাজ করতে হয়। নিকোদিম ভাই। জি হ্যাঁ, শুনতেছেন? হ্যাঁ, প্রথমে তো আলাপ আলোচনা করা হয়, সহজে অর্ডার দিতে চায় না, তারপর স্যাম্পল নেবে, 4-5টা দেখতে থাকবে, তারপর কালেকশন করাইবে আরো 3-4 বার, আর তারপরে কালার কম্বিনেশন, তারপরে
দেখা যায় মাঝে মাঝে হারিয়ে যায় ক্লায়েন্ট, তারপর দেখা যায় এদিকে আমার টাইম এন্ডিং খুব কাছাকাছি চলে আসে, এরপরে দেখা যায় ওনার কোনো খবরই নাই, তারপর হঠাৎ করে আইসা বলে তো আবার ঠিক করে দাও, এরকম অনেক করে। তারপরে পছন্দ হলে অর্ডার করে। আর অনেকেই আছে এরকম যে স্যাম্পল দেখার পরে পছন্দ হয় না, তা আরো সে এরকম আরো 4-5 জনের সাথে সে লিঙ্ক আপ করে রাখে, তারপরে আমারটা হলো না আর অন্যটা হয়ে গেল। এইরকম সমস্যাগুলো অনেক ফেস করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখেন, উনি ইতিমধ্যে যেহেতু ক্লায়েন্টের সাথে কাজ করছেন, উনি জানেন যে আসলে ক্লায়েন্টরা কিন্তু আপনার কাছ থেকে বিভিন্ন স্যাম্পল চাইবে, আপনি আগে কি কাজ করেছেন। মানে আমরা এই যে ক্লাসের সময়ে কি শিখছি, কি প্র্যাকটিস করছি, সেগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও হিসেবে থাকবে। সো এক্ষেত্রে যারা কিনা ক্লাসে অ্যাটেন্টিভ থাকলেও অ্যাসাইনমেন্ট করবেন না, তারা কিন্তু ক্লায়েন্টকে স্যাম্পল শো করতে পারছেন না। সো এক্ষেত্রে ক্লায়েন্ট প্রথমে আপনার স্যাম্পল দেখতে চাইবে, যখন আপনি তার জন্য ডিজাইন করে দেবেন, বলবে যে কালারটা মনে হয় ভালো লাগে নাই, কালারটা মনে হয় সুন্দর হয় নাই, এই লেখাটা চেঞ্জ করে দেন, বা এটা এভাবে না হয়ে যদি অন্যভাবে হতো, বা আপনার কি সাজেশন, মানে অনেক ধরনের কথা বলবে। জাস্ট ওইটাকে আপনাকে ম্যানেজ করে কাজটা সম্পন্ন করতে হবে। সো দ্যাটস ওয়াই কাজটা যেন একদম সুন্দর হয় এবং দেখতে প্রফেশনাল হয়। অ্যান্ড ক্লায়েন্টের সাথে যে আপনি ডিল করবেন, ওইখানে কিন্তু আপনি মশকরা করলেও প্রফেশনালি মশকরা করতে হবে। সো এক্ষেত্রে সব কিছুই প্রফেশনাল হইতে হবে, আপনার ছবি থেকে শুরু করে সব কিছুই প্রফেশনাল হইতে হবে। সো এক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে নিজেকে আজকে থেকে প্রফেশনালি সেট আপ করতে হবে। সো ইট শুড স্টার্ট ফ্রম টুডে, এবং এটা সোশ্যাল মিডিয়া দিয়েই। যেমন আপনার সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, আপনার সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনি যদি আপনার ছবিটা না দিয়ে যদি যে কোনো একটা পশু পাখির ছবি দিয়ে রাখেন, প্রকৃতির ছবি দিয়ে রাখেন, আপনাকে ক্লায়েন্ট আয়সা দেখলো যে নাম লেখা আছে তাসলিমা বেগম, কিন্তু দেওয়া আছে একটা আকাশের সুন্দর ছবি, আসলে কি এটাই কি তাসলিমা বেগম? তো মার্কেট প্লেসের প্রোফাইলে দেখছি একটা ছবি আর ফেসবুকে একটা ছবি, আমি তো ভাবছিলাম মার্কেট প্লেসের বাইরে তাকে হায়ার করব, তো এক্ষেত্রে সেও উপকৃত হবে, আমিও উপকৃত হব। ক্লায়েন্ট এভাবে চিন্তা করে আসছিল খুঁজতে, কিন্তু আসলে তাসলিমা আপুর ছবি দিয়ে কোথাও পাওয়া গেল না, বা লিঙ্কডিনেও খুঁজে পাওয়া গেল না, টুইটারেও খুঁজে পাওয়া গেল না। সো এক্ষেত্রে আপনিই কিন্তু এখানে বেনিফিটেড হলেন না। সো এক্ষেত্রে অনেক ক্লায়েন্ট খুঁজতে আসে, এবং ইতিমধ্যে আপনারা আমাদের নকরা গাইডের সাকসেস গ্রুপে যারা আছেন দেখেন যে অনেকেই বলতেছে যে পেমেন্টটা আমি বাইরে কিভাবে নিব, পেমেন্টটা আমি কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করে নিব। ইনফ্যাক্ট অনেকেই আমার মাধ্যমে এখন পেমেন্টটা নিচ্ছেন, মানে বিভিন্ন ওয়েতে। সো এক্ষেত্রে আপনি যদি নিজেকে সোশ্যাল মিডিয়াতেও প্রফেশনালি সেট করে রাখেন, মানে আপনার প্রফেশনাল ছবি, আপনার কি কাজটা পছন্দ বা কি করেন, আপনার ইন্টারেস্ট কি, প্রফেশনাল সেক্টরটা কি আছে, সেই বিষয়গুলো আপনি আজকে থেকে যদি ফোকাস করেন, তাহলে মূলত ক্লায়েন্ট আপনাকে খুঁজে পেলেও আপনিও তাকে প্রফেশনালি পেয়ে যাবেন। ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াগুলো প্রফেশনালি সেট আপ থাকতে হবে। ওয়েল, তো আমরা ফ্রিল্যান্সিং বিষয়টাও ক্লিয়ার হলাম। এখন আমরা আসবো ডক্টরেট আইটির কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এবং প্রসিডিউর সম্পর্কে। সো ডক্টরেট আইটির কিছু রুলস এবং রেগুলেশনস এবং কিছু প্রসিডিউরস আছে, যেই প্রসিডিউরগুলো অবশ্যই ডক্টরেট আইটির স্টুডেন্টদের মেনটেন করতে হয়। যদি মেনটেন না করে তাহলে আমরা পানিশমেন্ট দিই। সেই পানিশমেন্টটা কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, কিন্তু যেন কেউ পানিশমেন্ট আশা না করেন সেই জন্য আমি তার জন্য অনুরোধ করব। তো এখন প্রসিডিউরগুলো কি কি? প্রসিডিউরগুলো হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি যেন মনে থাকে। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এভরি ক্লাসেস। আচ্ছা, রোমন ভাই বলছেন একটু ব্রেক লাগবে। বেসিক্যালি আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামে ব্রেক দেই না, তো আপনারা কি ব্রেক চাচ্ছেন? সবাই কি বলেন? না, চাচ্ছি না। আচ্ছা, তো আমি আরো 10 থেকে 15 মিনিট সময় নিব, তারপরে আমরা শেষ করে দেব। তো এক্ষেত্রে আর বেশি সময় নেব না। ওয়েল, তো আপনাকে আমি যে প্রসিডিউরগুলো এখন বলছি সবাই একটু ভালো করে দেখবেন। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এভরি ক্লাসেস। যারা কিনা ইতিমধ্যে গ্রাফিক্সের কোর্স করছিলেন তারা জানতেন যে 2টা ক্লাস পরপর যদি ইনফরমেশন দিয়ে যদি মিস করাও যায় এটা কনসিডার করা যাবে। বাট গ্রাফিক্সটা জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করলে পরে এটা ভুলবেন না, কিন্তু এই কাজটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাকে বেশি রিসার্চ করতে হবে। আমি যে ওয়েতে আপনাকে বলবো যে এই ওয়েতে রিসার্চ করেন, আপনাকে রিসার্চ করতে হবে, পড়তে হবে, এবং পড়ে বিষয়টাকে বুঝতে হবে। আমি বিভিন্ন আর্টিকেলগুলো দিয়ে দিব, সেগুলো দেখতে হবে,
কাজ করতে হবে প্র্যাকটিক্যালি। সো এক্ষেত্রে আপনি একটা ক্লাস মিস করেন মানে হচ্ছে আপনার ডেডিকেশনটা কমে গেছে, এটা হচ্ছে আমার কাছে। সো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এভরি ক্লাসেস অ্যান্ড ইউ হ্যাভ টু ডু এভরি অ্যাসাইনমেন্টস। আমরা যেহেতু প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করাবো আপনার প্রজেক্ট বেসিস, সো এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনারা জানেন, আপনাদের মধ্য থেকেও আমাকে কয়েকজন নক দিয়েছেন যারা কিনা ইতিমধ্যে মার্কেট প্লেসে কাজ করতেছেন, বলেন যে ভাইয়া আপনার কিছু পোর্টফোলিও আমাকে দেওয়া যাবে, মানে আপনার কিছু স্যাম্পল দেওয়া যাবে, আমার ক্লায়েন্টকে একটু শো করব। মানে আমরা ক্লাসের মধ্যে দেখাই অ্যাসাইনমেন্ট এইভাবে করলে পরে এটা ক্লায়েন্টের জন্য করা হচ্ছে, ফাইনালি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন ক্লায়েন্ট আপনার ওই অ্যাসাইনমেন্টগুলো আমরা যেগুলো আপনাকে শেখাচ্ছি প্রত্যেকটাই ক্লায়েন্টের জন্য আপনি বানাবেন। মানে আমি আপনাকে ক্লাসের মধ্যেই যে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিচ্ছি সেগুলোই হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও বা ক্লায়েন্টের জন্য ডিজাইন করা হচ্ছে। সো আপনাকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্রায়োরিটি দিয়ে করতে হবে। আনলেস যদি আপনি কোনো কারণে ক্লাসে উপস্থিত না থাকতে পারেন, আপনাকে অবশ্যই 2 ঘন্টা আগে ইনফরমেশন দিতে হবে, একটা প্রপার একটা রিজন দেখিয়ে যে আপনি ক্লাসে উপস্থিত থাকতে পারছেন না। বাট আপনি অসুস্থ হন কিংবা আপনার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা চলে যাচ্ছে, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের এক্সকিউজ থাকবে না। কিন্তু আপনি যদি ক্লাসে অসুস্থ ফিল করে যদি না জয়েন করতে চান, ইটস ওকে, বাট অ্যাসাইনমেন্ট শুড বি গিভেন ফর এভরি ক্লাসেস। আপনাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে আপনাদের গ্রুপে। আমরা এখন একটু পরে আপনাদের একটা গ্রুপ খুলব, যে গ্রুপে আপনারা সবাই নিজেদের অ্যাসাইনমেন্ট জমা দেবেন এবং আপনাদের জন্য যাবতীয় কী কী লাগবে সব আমরা এখানে প্রোভাইড করব। ওয়েল, তারপরে ক্লাসের ব্যাপারটা যেটা, যেমন আজকেও আপনারা 1-2 জানেন যে আপনাদের ক্লাসটা হচ্ছে রাত 10টায়, তারপরও আপনারা কয়েকজন একটু দেরিতে জয়েন করেছেন, হয়তো বা কেউ কেউ টের পান নাই, এরকমও আছেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে বলবো, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এভরি ক্লাসেস অন টাইম। নকরেক আইটি কখনোই আপনাকে ইনফরমেশন না দিয়ে 1 মিনিটও দেরি করবে না। ইন দ্য হিস্টোরি অফ নকরেক আইটি নো ওয়ান ক্যান কমপ্লেইন দ্যাট নকরেক আইটি ডিলেইস। নকরেক আইটি টাইম সম্পর্কে 200% সচেতন। সো আপনার জন্য আমাদের যদি রাত 10টা ফিক্স থাকে, একদম ঠিক রাত 10টার সময় জয়েন করবেন। বাট তারপরেও আমরা সবার জয়েন করতে করতে আমরা অপেক্ষা করি 10টা 3 থেকে 5 মিনিট পর্যন্ত। সো এক্ষেত্রে সবাই ঠিক 10টায় জয়েন করবেন এবং ঠিক টাইমে জয়েন করে আপনার ভিডিওটা নিজ দায়িত্বে অন করবেন। এবং যদি আপনি মনে করেন আমাকে উইশ করতে চান, আর আমাকে উইশ না করলেও আমি কখনোই রাগ করব না, সেই ক্ষেত্রে জয়েন করার সাথে সাথে আপনার ভিডিওটা অন করে আপনার মাইক্রোফোনটা, যেমন এখন আমরা দেখতে পাচ্ছি আগ্নেস আপু এবং তাসলিমা বেগম আপু 2 ঠিক সুন্দর করে সামনে আছেন মাইক্রোফোনটা মিউট করে। ঠিক এইভাবে সবাই ক্লাসে জয়েন করার পরেই ভিডিওটা অন করে মাইক্রোফোনটা মিউট করে ক্লাসে উপস্থিত থাকবেন এবং আমরা এইভাবে উপস্থিত থেকে জানান দেব যে আমরা রেডি আছি ক্লাসের জন্য। সো আশা করি যে বিষয়টা বললাম বুঝতে পেরেছি। আর একটা বিষয়, অনেকেই বিরক্ত বোধ করে এবং বোরিং ফিল করে শুধুমাত্র একটা কারণে, যখন আপনি আপনার যে ফ্রেন্ড বা আপনার যে মেট আছে তাকে টেক কেয়ার করছেন না। টেক কেয়ারটা কিন্তু আপনাকে যেচে করতে হবে না, জাস্ট নিজেকে টেক কেয়ার করতে হবে বেশি বেশি, তখন দেখবেন যে তাকেও টেক কেয়ার হয়ে গেছে অনলাইনে। সেটা কি, যেমন এই যে 2জনের কথা আমি বললাম, ওনারা কিন্তু এবং আপনারা সবাই এখন মিউট করে রেখেছেন এবং মিউট করে রাখার কারণে আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন। কিন্তু মাঝে মাঝে আপনার আমাকে রাগ লাগবে, কেন? আমার কারণে না। দেখবেন যে আপনাদের কারো কারো মাইক্রোফোনটা অন করা আছে, আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, ভাষাভাষি শোনা যাচ্ছে, তখন আমাকে রাগ লাগবে। এটা আমার কি করার বলেন? তখন কিন্তু আপনাকে কি করতে হবে? মিউট করতে হবে নিজেকে, বিশেষভাবে যখন আপনি কথা বলবেন না। তো এক্ষেত্রে যদি নিজের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি অন করে যে কোনো সময় প্রশ্ন করবেন। নকরেক আইটি ট্রাইস টু গিভ ইউ দ্য আনসার্স 200 টাইমস। মানে আপনি 100টা প্রশ্ন করলে আমরা রেডি থাকি আপনাকে 200টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সো নেভার ফিল গিলটি অর নেভার ফিল শাই টু
গেট ইউর আনসার্স। সো যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। ইনফ্যাক্ট আপনি আমার কথা বলার সময়ও ইলেকট্রিসিটি চলে গেছে আমাদের এলাকায়। আচ্ছা, সো এই যে একটা সুন্দর কথা বলেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, এরকম আমাদের ক্লাসের সময় অনেকেরই যেতে পারে। এখন বর্ষাকাল চলবে, সো আপনারা কি করতে পারেন, যেহেতু মেজরিটি সবাই এখন স্মার্টফোন ইউজ করি, সো আমরা অন্ততপক্ষে রাত 10টার সময় ক্লাসটা যেহেতু সবাই জানি, এবং আমাদের ক্লাস শিডিউল হচ্ছে রবিবার এবং মঙ্গলবার, এই দুইটা দিন মনে রাখবেন, এটা হচ্ছে আপনাদের জন্য খুবই স্পেশাল ডে, বিশেষভাবে 2 ঘন্টা স্পেশাল রাত্রের ক্লাসটা। সো ওই সময়টাতে আপনার মোবাইলে চার্জটা ফিল রাখেন এবং আপনার ল্যাপটপে চার্জটা ফিল রাখেন বা ফুল রাখেন। সো এক্ষেত্রে আপনার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেলে পরেও আপনি মোবাইলে জয়েন করেন, মোবাইলে ডাটা কানেকশন অন রাখেন কিংবা ডাটা তৎক্ষণাৎ নিয়ে আবার জয়েন করেন। যদিও বা ক্লাস ভিডিও থাকবে, কিন্তু যদি মেজরিটি আপনাদের কোনো ধরনের ইনফরমেশন ছাড়া ক্লাসে যদি অ্যাটেন্ড না করেন, ধরেন একটা এলাকায় হয়েছে ঝড় বৃষ্টি, জয়েন করলেন না 10 জন, আসেন 8 জন, তার মানে আমার এলাকায়ও কিন্তু শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, তার মানে হচ্ছে আপনি ক্লাস ভিডিওটা আর পরবর্তী ক্লাসে পাচ্ছেন না। সো মেজরিটি উপস্থিত থাকার সুবাদেই কিন্তু ভিডিওটা দেওয়া হবে। তার মানে ভিডিওটা আপনি যদি কম্পালসারি মনে করেন, না, ক্লাসটা কম্পালসারি, সো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস অ্যান্ড ইউ হ্যাভ টু ডু অল অ্যাসাইনমেন্টস। সো এইগুলো হচ্ছে প্রসিডিউর, যেগুলো হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে। সো যদিও আমি বললাম প্রসিডিউরস, রুলস, বাট এটা হচ্ছে আপনি যদি পাংচুয়াল হন এবং সব কিছু যদি মনে হয় যে না এটা তো আপনার ভালোর জন্যই, তাহলে আপনার এটা রুলস মনে হবে না, ভালোই লাগবে যে না, কে না চাই রাইট টাইমে থাকতে, রাইট টাইমে একটা জিনিস পেতে। ধরেন আমি যদি এখন তাসলিমা আপুকে বলি যে তাসলিমা আপু আপনি একটু ময়মনসিংহ সদর একটু দাঁড়ান, আমি আপনাকে একটা টিপস দেবো, একটা টিপস শেয়ার করব। তো তাসলিমা আপু ধরেন বাস স্ট্যান্ডে যদি ধরেন ঠিক সকাল ধরেন 10টার সময় অপেক্ষা করতেছে, আমি যদি সেখানে 10:30টার সময় যাই, উনি আমাকে না বললেও মনে মনে যে কি একটা মানে রাগ থাকবে, সেটা কিন্তু যে ভুক্তভোগী তারাই জানে। সো এক্ষেত্রে আমি কিন্তু আপনাদের জন্য ওয়েট করলেও চাই না যে আপনারা আমাকে ওয়েট করান। যেমন আমরা কখনোই আপনাদের ওয়েট করাবো না। আমরা যদি মনে করি যে রাত 10টার সময় কোনো কারণে হঠাৎ ক্লাস করা যাচ্ছে না, আমরা আপনাকে অবশ্যই মিনিমাম 1 ঘন্টা আগেই আপনাদের স্কাইপে, মেসেঞ্জার গ্রুপে অথবা আপনাদের ফেসবুকের যে একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনাদের ইনফরমেশন দিয়ে দেব। ওকে, ওয়েল, তো আশা করি সবাই আমার এই প্রসিডিউরগুলো মেনটেন করবেন এবং সবাই রাইট টাইমে রাইট ওয়েতে জয়েন করবেন। এখন আমরা আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খুলব, যেই ফেসবুক গ্রুপটা শুধুমাত্র আপনাদের জন্য। তো এখানে আপনাদের মামা, চাচা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী কাউকে ইনভাইট করার দরকার নেই, শুধুমাত্র আপনাদের জন্য। তবে যেই গ্রুপে ইনভাইট করতে পারবেন সেই গ্রুপটা আমি বলে দেবো। ওকে, সো আমি সরাসরি এখন একটা গ্রুপ খোলার জন্য আমাদের যে কোনো একটা এক্সিস্টিং গ্রুপে চলে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নীতি 8006। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি দাদা। এখন যারা আমার সাথে কানেক্টেড আছেন আমি শুধুমাত্র তাদেরকে অ্যাড করতে পারবো। যারা কিনা আমার সাথে কানেক্টেড না, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি আমার ফেসবুক আইডিটা বলে দিচ্ছি, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমার আইডি, facebook.com/shubir.n.javier, এই নামে লিখলে পরে আমাকে পেয়ে যাবেন। সো আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, যাদের নাই আমি অ্যাড করে দেব। তো আমি এখন যাদের যাদের আমার সাথে আছেন আমি তাদেরকে শুধুমাত্র অ্যাড করতে পারবো। সো আমি অ্যাড করে দিচ্ছি।
আচ্ছা, অনেকেই নাই দেখি ফ্রেন্ড লিস্টে। আচ্ছা, যারা যারা আছে আমি তাদেরকে একটু খুঁজে খুঁজে আবার অ্যাড দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা পরবর্তীতেও অ্যাড করে দিতে পারবো যারা যারা আছেন। আমি আপাতত গ্রুপটা খুলে দিচ্ছি, তো আমি পরবর্তীতে আবার অ্যাড করে দেব। আপাতত আমি একদিনের জন্য প্রাইভেট থেকে পাবলিক দিয়ে রাখবো, পরবর্তীতে আবার এটাকে আমরা পাবলিক থেকে আবার প্রাইভেট করে দেব। ওয়েল, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ দাদা, গ্রুপের নামটা কি দিবেন? গ্রুপের নামটা কি দিবেন? আচ্ছা, আমি গ্রুপের নামটা দিয়েছি হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নীতি 8006। আমি এই গ্রুপের লিঙ্কটা আপনাদের যে স্কাইপে মেসেঞ্জার যেটা আছে এইখানে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে আমি যারা যারা এখানে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন আমি সবাইকে অ্যাড করে দেব। তো এখন একটু সবাই মনোযোগ দেন। তো এখানে এই গ্রুপে এসে আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন আজকে থেকে এই গ্রুপটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন এই কারণে যে যেন আপনার এখানে যাবতীয় যত ধরনের নোটিফিকেশন আছে সব আপনার এখানে সবার আগে এখানে নোটিফিকেশনে শো করে। তো এই জন্য কী করবেন, মোর অপশনে আসবেন। এই মোর অপশনে এসে আপনি এখানে পিন টু শর্টকাটে ক্লিক করবেন। পিন টু শর্টকাটে ক্লিক করলে এখানে আপনার সবার সামনের দিকে থাকবে 10টা পিন টু পোস্ট করা যায়। সো আপনি পিন টু শর্টকাটে ক্লিক করবেন। তারপরে পিন টু শর্টকাটে ক্লিক করার পরে এখানে নোটিফিকেশনে আসবেন এবং এখানে এসে অল পোস্টে ক্লিক করবেন। তাহলে আপনি সবার আগে এই গ্রুপের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো এই গ্রুপে আপনাদের জন্য আমরা যাবতীয় যত ধরনের ইনফরমেশন দেওয়ার আমরা এখানে প্রোভাইড করব। এবং আপনারা যখন কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ধরেন আপনি একটা ওয়েব ডিজাইন করলেন, ওই ওয়েব ডিজাইনের আমি লিঙ্কটা বললাম, আপনি ঠিক এইখানে জমা দিয়ে দিলেন। তো এখানে আপনি এখানে জমা দিবেন, ঠিক আছে? ওয়েল, সো অনেকে এখন এখানে অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমি একটু পরে জয়েন করাই দেবো, ডোন্ট ওয়ারি। সো এই গ্রুপে আপনার মতো এখানে আপনার যে মেটরা আছে সবাই এখানেই গ্রুপে জমা দেবে আপনার অ্যাসাইনমেন্ট এবং সবার অ্যাসাইনমেন্ট। সো এক্ষেত্রে আপনি অ্যাসাইনমেন্টটা দেখেও ওইদিকে পাশ কাটিয়ে কথা বলার বা ওইদিকে পাশ কাটিয়ে দেখার দরকার নাই। আপনার অ্যাসাইনমেন্টটা দেখে তাকে উৎসাহ দিতে হবে। মানে আমরা পারস্পরিক হৃদ্যতার মাধ্যমেই অনেক দূর এগিয়ে যাব। তা আমরা হয়তো একটা কথা সবাই জানি যে আমরা যদি দ্রুত দৌড়াইতে চাই তাহলে একাই দৌড়াইতে পারি, কিন্তু যদি অনেক দূর এগিয়ে যেতে চাই তাহলে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। সো আমরা চাই অনেক দূর যেতে, সো এক্ষেত্রে আমরা সবাই একসাথে যাব। সো আপনাদের মধ্যে অনেকে হয়তো বা মোটামুটি জানেন, অনেকে একদম জানেন না। সো এক্ষেত্রে যদি কেউ মোটামুটি জেনে যে কিনা একদম জানে না, সে যখন গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিল, আপনি যদি এমন একটা ফিডব্যাক দেন, ফাইজলামি করেন, এটা কোনো অ্যাসাইনমেন্ট হইলো, এটা তো কোনো অ্যাসাইনমেন্টের পর্যায়ে পড়ে না, এরকম যদি একটা ঝাড়ি মারা দেন, তো যে নতুন সে তো পরবর্তী তার সাহসী পাবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, ঠিক না? সো ফিডব্যাকটা হতে হবে পজিটিভ। তো আপনি তাকে বলেন যে এটা ঠিক এইভাবে না করে ঠিক এইভাবে করলে ভালো হয়, তবে আপনার চেষ্টা ভালো, সুন্দর, মানে আপনার ফিডব্যাকটা আপনি পজিটিভভাবে দেন। সো এই ক্ষেত্রে প্রথমে বলেন যে ভালো হয়েছে, তো এইভাবে আরও চেষ্টা করলে আরও ভালো হয়। সো আপনার ফিডব্যাকটা কিন্তু যারা নতুন তাদের কাছে কিন্তু বেশি ইন্সপায়ারেশনাল হিসেবে কাজ করবে। সো এই ক্ষেত্রে আমরা সবাইকে অন্ততপক্ষে লাইক দিয়ে কমেন্ট দিয়ে উৎসাহ দিব, এবং কারো যদি ভালো হয় সেটা আমরা অবশ্যই ভালো ফিডব্যাক দিয়েই তাকে আমরা সেভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করব। কারণ এখন যদি আপনি এই ক্লাসে শুধু জয়েন করেন, ক্লাসের পরে গ্রুপেও কোনো অ্যাক্টিভিটিস না রাখেন, এবং কোনো দিন ধরেন আপনাদের মধ্যে তাসলিমা আপু আর হচ্ছে আগ্নেস আপু, ধরেন আগ্নেস আপু থাকেন হচ্ছে ঢাকায় আর তাসলিমা আপু হচ্ছে ময়মনসিংহ। এখন আগ্নেস আপু চিন্তা করলেন ময়মনসিংহ আমি কখনোই যাব না, তাসলিমা আপুর সাথে দেখাও হবে না, এত ভাব বাড়ানোর কি দরকার, তা আমি তাকে কখনোই লাইক দেব না। তো এখন একটা পর্যায়ে দেখলেন যে আগ্নেস আপু এবং তাসলিমা আপু দুইজন দুই সেক্টর, ধরেন আমি অনেকগুলো প্রজেক্ট শেখাচ্ছি কিন্তু দুইজনই দুই সেক্টরে এক্সপার্ট। ধরেন একদিন আগ্নেস আপু দেখলেন যে সবাই ব্যস্ত কিন্তু তাসলিমা আপু শুধু অনলাইনে আছে,
তো এখন যদি এই 3 মাসের কোর্সে কোনোদিন যদি তাকে যদি আপনি হাই হ্যালো না বলেন, আপনি যদি কোনোদিন তার অ্যাসাইনমেন্টে যদি আপনি কমেন্ট না দেন, লাইক না দেন, তো 3 মাস পর যখন ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করবেন তখন যদি আপনি তাকে নক দেন, তো তাসলিমা আপু সভাপতি বলবে যে হ্যাঁ এবার বুঝছি, বিপদে পড়ছে নক দিছে, আমিও কোনো উত্তর দিব না। হয় না এরকম? এটাই হয়, এটাই বাস্তবতা। সো এই জন্যই আমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়ানোর জন্য আমরা সবাইকে হেল্প করব, সবাইকে ফিডব্যাক দিব, লাইক দেব, ইন্সপায়ারেশন দেব। এক্ষেত্রে এভাবেই আমরা কিন্তু এগিয়ে যাব, ঠিক আছে? ওয়েল, তো এই গ্রুপে তো অবশ্যই জয়েন করবেন। এই গ্রুপে জয়েন না করলে তো আপনি আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন না। এটার সাথে আপনাকে অবশ্যই সহযোগিতা মানে মেন্টরদের কাছ থেকে কিংবা আরও যারা আপনাদের সিনিয়র আছে তাদের কাছ থেকে তৎক্ষণাৎ সহযোগিতা পাওয়ার জন্য অনলাইন সাপোর্ট গ্রুপে জয়েন করতে হবে। তো নকরেক আইটি অনলাইন সাপোর্ট গ্রুপে এইখানে জয়েন করতে হবে, এই গ্রুপে। তো এখানে সবাই যারা জয়েন করেন নাই এখনই জয়েন করে ফেলেন। আপনাদের এখানে গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গ্রুপে এসে একটু সবাই একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন নকরেক আইটি প্রোভাইডস 24/7 সাপোর্ট। মানে হচ্ছে আমরা যে কোনো প্রতিষ্ঠান, আপনারা জানেন যে যদি ঈদ হয় কিংবা ক্রিসমাস হয় কিংবা দুর্গাপূজা হয় কিংবা বুদ্ধ পূর্ণিমা হয় কিংবা ধরেন এই যে করোনা প্যান্ডামিক, এই সময়গুলোতে অনেক সার্ভিস বন্ধ হয়ে যায়, যেমন ঈদের সময় অনেক সার্ভিস। সো এই ক্ষেত্রে নকরেক আইটি আপনাকে যে কোনো মুহূর্তে 24 আওয়ার সার্ভিস দেবে, কিন্তু এই সার্ভিসটা পাওয়ার জন্য আপনাকে রাইট ওয়েতে সার্ভিসটা নিতে হবে। এবং রাইট ওয়েটা হচ্ছে আপনি নকরেক আইটি অনলাইন সাপোর্ট গ্রুপের মাধ্যমে সাপোর্টটা পাবেন। যেমন এখানে আপনার যদি কোনো প্রবলেম হয়, যেমন দিনামরি, তো একটা ক্লায়েন্ট রিলেটেড পেমেন্ট রিলেটেড হেল্পের জন্য সে এখানে নক দিয়েছে। তো এখানে সে যখনই নক দিয়েছে 5 আওয়ার্স তৎক্ষণাৎ রেসপন্স পেয়েছে। তো এরকম করে আমরা তৎক্ষণাৎ রেসপন্স পাওয়ার জন্য আমরা ঠিক এইখানে আমরা সাপোর্ট চাইব। সো অবশ্যই এই ক্ষেত্রে এই গ্রুপে সবাইকে জয়েন করতে হবে এবং জয়েন করার পরে ঠিক এইখানে এইটা যেটা আমরা পিন পোস্টে দেখতে পাচ্ছি, এই লেখাটা সবাই পড়বেন এবং এইটা থাকবে হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসের জন্য, যে আপনি অনলাইন সাপোর্ট গ্রুপের ওই পিন পোস্ট লেখাটা পড়ছেন কিনা। কারণ আপনার এই সামগ্রিক এই কোর্সটার সময় আপনার অনেক ধরনের হেল্প লাগতে পারে, এইটা পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে হেল্প পাবেন। আচ্ছা মহসিন ভাই, আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি, গ্রুপে অ্যাড করে দেব। সো অনলাইন সাপোর্ট গ্রুপের লিঙ্কটা আপনাদের গ্রুপে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এখানে সবাই জয়েন করে ফেলবেন। তারপরে এখন আপনারা তো কোর্স চলাকালীন সময় অনেকেই চিন্তা করবেন যে আসলে যে কাজটা শিখতেছি এই কাজটা কি আসলে কাজে দিবে, যারা নকরেক আইটি স্টুডেন্ট তারা কি আসলে সাকসেস হয়েছে কিংবা তারা কি কাজ করতেছে। তো মানে আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের কনফিউশন কাজ করে একটা পর্যায়ে, যখন আমরা শুধু কাজ করি আমাদের কিন্তু দরকার সেলফ মোটিভেশন, সেলফ ইন্সপায়ারেশন। তো এই সমস্ত ধরনের যে কোনো বিষয়াদির জন্য আপনারা এই গ্রুপে আসেন, লার্জেস্ট ফ্রিল্যান্সিং কমিউনিটিস ইন দ্য ওয়ার্ল্ড, নকরেক আইটি সাকসেস স্টোরি। তো এই গ্রুপে এসে আপনারা রেগুলার পোস্ট চেক করবেন আমাদের স্টুডেন্টরা কী ধরনের সহভাগিতা করছে। তো আপনি এখানে স্টুডেন্টদের শেয়ারিংগুলো দেখবেন, তাহলে আপনারা ইন্সপায়ার্ড হবেন যে না, তারা যেহেতু কাজ পাচ্ছে, সো উই আর ইন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড উই ক্যান অলসো ডু। সো এখানে স্টুডেন্টদের সাকসেস শেয়ারিংগুলো দেখবেন, তাহলে দেখবেন যে আপনি মোটিভেটেড থাকবেন এবং না আপনি ট্র্যাকে আছেন, এই কাজগুলো শিখে আপনিও ভালো করতে পারবেন সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? সো এই গ্রুপের লিঙ্কটাও আমি আপনাদের গ্রুপে জমা দিয়ে দিচ্ছি, সো এখানেও জয়েন করবেন। সো
সো মূলত এই যে সাকসেস গ্রুপ, তারপরে হেল্প গ্রুপ, এই দুইটা গ্রুপে হচ্ছে এইখানে জয়েন হওয়ার পরে জয়েন করবেন, ঠিক আছে? ওয়েল, আর আপনাদের ক্লাস শিডিউল যেটা, আপনাদের ক্লাস শিডিউল হচ্ছে ক্লাস শিডিউল every Sunday and Tuesday 10 p.m. ওয়েল, সো এইবার আমি যে বিষয়গুলোর সহভাগিতা করলাম, এই সহভাগিতাগুলোর মধ্যে আপনাদের কোনো ব্যাপারে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, এখন নির্দ্বিধায় আপনি আপনার নামটা বলে আমাকে প্রশ্ন করতে পারেন, কিংবা যদি আপনার কোনো সহভাগিতা থাকে নিজের নাম বলবেন, ভিডিওটা অন করবেন এবং প্রশ্ন করতে পারেন। ববি, হ্যাঁ শিওর। যেহেতু সবাইকে বলা হয়েছে যে সবগুলি ক্লাস থাকতে হবে, আর সময়টা যেহেতু বাংলাদেশে 10টা, আমাদের এদেশে 6টা, রবিবার দিন ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো, অন্যদিকে মঙ্গলবার দিন আমার ডিউটি থাকে আর কি। তো যেহেতু আমার এখানে ফুল টাইম ওয়ার্ক, আর এখন তো ফ্রান্সে লকডাউন অলরেডি ওভার হয়ে গেছে, তো তার জন্য এখন আমাদের ডিউটির টাইম অনেকটা টাইট, কাজ রক্ষার্থে আর কি। তো ওই সুবাদে এখন মঙ্গলবার দিন ক্লাসটা হয়তো অ্যাটেন্ড করতে পারবো, হয়তো আমাকে দেখবেন আমি অনলাইনে আছি বা ক্লাসে আছি, কিন্তু আমাকে প্রশ্নগুলো আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ আমি কাজ করি প্লাস ক্লাসটা করার চেষ্টা করি আর কি। তো এমন অবস্থায় কি আমাকে পানিশমেন্ট দেওয়া হবে কিনা, বা আমি ট্রাই করবো অ্যাসাইনমেন্ট করার জন্য 100%, বাট ক্লাসের ক্ষেত্রে আমার এরকম হইতে পারে আর কি মঙ্গলবার দিন। তো এটাই আমার সহভাগিতা আর কি, যে আমি এরকম থাকতে পারি বা না পারি। থ্যাংক ইউ আগেই মানে বিষয়টা সহযোগিতা করার জন্য। যেহেতু আপনি একটা ফুল টাইম জবের মধ্যে আছেন, যেহেতু আপনি বলেছেন যে ওখানে জবে থাকা অবস্থাতেও আপনি অন্ততপক্ষে চেষ্টা করবেন, সো মূলত আমরা সবসময় যেটা চাই আপনার আপ্রাণ চেষ্টাটা যেন কন্টিনিউ থাকে, কারণ চেষ্টা করলেই আপনি একটা পর্যায়ে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সো আপনার এই চেষ্টার কথাটার মধ্যেই আপনার যে আপ্রাণ যে চেষ্টা, যেটা আপনার আগ্রহ, সেটা আমরা বুঝতে পারছি। সো এটা কন্টিনিউ করলে আশা করি অনেক ভালো করতে পারবেন। ওয়েল, এরকম যদি কারো কনফিউশন বা কোনো সহভাগিতা থাকে সেটা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি করতে পারেন, বিকজ উই আর নাও ফ্যামিলি অ্যান্ড ফ্রম টুডে ইউ আর অ্যান অনারেবল মেম্বার অফ নকরেক আইটি ইনস্টিটিউট। সো ইউ ক্যান শেয়ার উইথ আস, ইউ ক্যান প্রোভাইড ফিডব্যাক ফর আস, ইভেন ইউ ক্যান ক্রিটিসাইজ আস, ওকে? আপনি সমালোচনা করতে পারেন। সো এই ক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি এখন যদি কোনো সহভাগিতা থাকে সবাই একজন একজন করে নাম বলে সহভাগিতা করতে পারেন যদি কোনো সহভাগিতা থাকে। রোমো ক্যাথরিন দিও, আপনার কি কোনো সহভাগিতা আছে? হ্যাঁ, মহসিন ভাই আগে বলছেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার আসলে সহযোগিতা, আমি তো একটা কোর্সে আছি, ট্রাই করতেছি ওইখানে শেখার, আর এখানে নতুন জয়েন করলাম। চেষ্টা করছি দাদা, মানে ক্লাস করে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার জন্য। মোটামুটি আমরা তো আসলে চাকরিজীবী, চাকরি করে পাশাপাশি রাত্রেবেলায় কোর্স করে ফ্যামিলির টাইম দিয়ে আবার মানে পারফেক্টলি প্রজেক্ট জমা দেয়া একটু টাফ, তারপরও চেষ্টা করবো আর কি। ধন্যবাদ দাদা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো আমরা সবাই ফ্যামিলির আওতাভুক্ত, আমি নিজেও, আমারও ফ্যামিলি আছে। সো এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ফ্যামিলিকে টাইম দিতে হয়। তো মহসিন ভাই একটা সুন্দর সহযোগিতা করেছেন যে ফ্যামিলিকে টাইম দিয়েও যতটুকু সম্ভব করা যায়, মানে হচ্ছে 100 না হইলেও যেন 99% যেন হয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। তবে একটা বিষয় আপনারা একটু বেশি একটু ফোকাসড হবেন, যে এই 3টা মাসটাকে আপনি ধরে নেন যে এটা হচ্ছে আপনার কমান্ডো ট্রেনিং। যেমন আর্মি ট্রেনিংয়ে আমরা যেটা দেখি কি, যেটা বলা হচ্ছে সেটা করা হচ্ছে, সেটা করতে হবে। সো সেইভাবে আপনি জাস্ট 3 মাসটা একটু হার্ড এফোর্ট দেন,
দেখবেন যে এরপর আপনার এত বেশি হার্ড এফোর্ট দিতে হচ্ছে না। ওকে, আমি লাবলু বলতেছিলাম। হ্যাঁ বলেন। হ্যালো দাদা, আমি তো যেহেতু জানেন তো আমি কোন মিটলায় জব করি, তো অনেক সময় থাকে যে রাত্রে আমাদের নাইট ডিউটি হয়, আর সবাই তো ধরেন লকডাউনে ছুটি থাকলেও আমাদের তো ছুটি থাকে না। তো সেই হিসেবে আমার দুই একটা ক্লাস হয়তো বা নাইট ডিউটির কারণে মিস হইলেও অ্যাসাইনমেন্ট মিস হবে না, এটা বলতে পারি। দ্যাটস দ্য স্পিরিট। আমি আগেই বলেছি অ্যাসাইনমেন্ট কোনোভাবে মিস করা যাবে না, দ্যাটস দ্য স্পিরিট। তো এক্ষেত্রে আমি কিন্তু আবারও, যেহেতু আপনারা 3-4 জন এই বিষয়টার উপরে সহযোগিতা করছেন, আমি সবাইকে আবারও রিমাইন্ডার দিতে চাই, যদি কোনো কারণে ক্লাস মিস হয় অবশ্যই ইনফরমেশন দিবেন। কারণ আপনি এখানে 18 জন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে 18 জন দেখতে পাই না। আমি এখানে প্রত্যেকজনকে খুঁজি, আমার কাছে প্রত্যেকজনই হচ্ছে একজন একজন করে ইম্পর্টেন্ট। সো আপনার কাছে যদি বাকি 17 জন যদি মনে হয় যে আপনি খুঁজে পাচ্ছেন না, আমি কিন্তু এখানে একজন একজন করে খুঁজি যে কে উপস্থিত আছে। এখানে কিন্তু 17 জন জয়েন করার পরেও আমি কিন্তু এখানে খুঁজতেছিলাম মহসিন ভাই কোথায়। সো বারবার কিন্তু আমি কিন্তু কল দিয়েছি, ববি ভাইকে কিন্তু কল দিয়েছি বারবার, আপনারা কিন্তু দেখেছেন। তো ফাইনালি আমার কাছে কিন্তু একজনও যদি উপস্থিত না থাকেন, আমি কিন্তু তার জন্য ওয়েট করি, অপেক্ষা করি, তার খোঁজখবর নিই। সো এই ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো কারণে আপনারা যদি কোনো কারণে ইনফরমেশন ছাড়া যদি ক্লাস মিস দেন, আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেব। এবং পরবর্তীতে জয়েন করতে চাইলে অবশ্যই আপনাকে একটা হার্ড একটা গাইডলাইন মেনটেন করতে হবে বা প্রসিডিউর মেনটেন করতে হবে। যেমন যারা একবার গ্রুপ থেকে রিমুভ হয়ে যায়, স্কাইপে থেকে রিমুভ হয়ে যায়, আমাদের মেইন যে গ্রুপ আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য যে একটা অফিসিয়াল যে গ্রুপ আপনাদের, সেখান থেকে রিমুভ হয়ে গেলে কিন্তু পুনরায় জয়েন করতে গেলে আপনাকে অনেক একটা লম্বা প্রসিডিউর মেনটেন করতে হবে। সো এক্ষেত্রে ইনফরমেশন ছাড়া কেউ ক্লাস মিস দিবেন না। যদি ইনফরমেশন দিয়ে ক্লাস মিস করেন সেটা কনসিডার করে দেখা যায়। ওকে, সো এই বিষয়টা ছাড়া সরি দাদা, হ্যাঁ দাদা সরি, আমি কিন্তু আগেই মেসেজ দিছিলাম, হিমালয় দেখে অবশ্য দিছি। আমার এখানে নেট ছিল না, যার জন্য আমি ওনাকে আগেই জানাইছিলাম যে আমার নেট নাই, আমি একটু পরে জয়েন করব, নেট আসলেই। তারপরে আমি জয়েন করছি। আমি সরি যে আমি ফার্স্টে জয়েন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। তো আজকে মূলত আমাদের আরেকজন মেন্টর হিমালয় হচ্ছে গ্রামে আছে, তো উনি মূলত আজকে ছুটিতে আছেন, এই জন্য হচ্ছে মূলত উনি আমাকে ইনফরমেশনটা হয়তো বা দিতে পারে নাই। এনিওয়ে, তো এই বিষয়টা ছাড়া আরও কারো কোনো বিষয়ে কোনো সহভাগিতা আছে কি না? ও আমি ওই সময় রুমো ক্যাথরিন দিওকে বলছিলাম তার কি সহভাগিতা আছে এই বিষয়টার জন্য। তো আমার কিন্তু সব কিছু মনে থাকে। সো যদি কোনো কারণে মনে না থাকে রিমাইন্ডার দিবেন যে হ্যাঁ এটা বলতে চাইছিলেন, তো আমার জন্য এটা ভালো হবে। হ্যাঁ বলেন। সরি দাদা, আমার নেট কানেকশন প্রবলেম ছিল, তখন পড়তে পারতে থাকতে পারি নাই। আমার নাম রুমু ক্যাথরিন দিও, আমি নকলেকাটি স্টুডেন্ট ছিলাম গ্রাফিক্স ডিজাইনে, এখন আবার জয়েন করলাম সবার সাথে। আচ্ছা, এই তো শোনা যায় না? দেখা যাচ্ছে না, যেহেতু পরিচয় দিচ্ছেন এক্ষেত্রে তো অবশ্যই নিজেকে তো সবার কাছে তো দেখাতে হবে। দেখা যায় শুধু? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার বলেন। আমি রুমু ক্যাথরিন দিও, আমার বাসা টঙ্গী, আমি নকলেকাটি স্টুডেন্ট, আমি গত বছর গ্রাফিক্স। আচ্ছা, মিউট করা হয়ে গেছে, তানজিম ভাই মোস্ট প্রবাবলি মিউট করে দিয়েছেন। এবার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি কি আবার বলবো? হ্যাঁ আবার। আমি রুমু ক্যাথরিন দিও, আমার বাসা টঙ্গী, আমি নকলেকাটি স্টুডেন্ট ছিলাম, এখন প্রেজেন্ট হয়ে গেছি। আমি নকলেকাটি থেকে গ্রাফিক্স ডিজাইনিং কোর্স করেছিলাম গত বছর, এখন আবার নতুন করে জয়েন করলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কথার পিছে কথা আসে, তো রেমো ক্যাথরিন দিও বলেছে নকলেকাটির এক্স স্টুডেন্ট। তো আমরা আবার এখানে লিখে রাখছি যে নকলেকাটির স্টুডেন্টরা কখনো এক্স হয় না। আমরা কিন্তু প্রায়ই বলি যে নকলেকাটির স্টুডেন্টরা কখনো এক্স হয় না। কেন, আপনি এক্স হলেও পরেও কি যখন যে প্রবলেমে পড়েন হেল্প কি পান না আপনি কোর্স শেষ হয়ে গেলেও? হ্যাঁ অবশ্যই পাই, আমি যখন তখন নক করলে পাই। তো
তো যখন তাছাড়া knock করলে সুবিধা পাওয়া থাকে মানে কিন্তু অনেক এটা টাকায়। কিন্তু এক্সট্রা কিন্তু পায় না। সো নকরেক আইটিতে আমাদের শিক্ষার্থীরা কখনো এক্স হয় না। সো ইউ গেট লাইফ টাইম সাপোর্ট ইফ ইউ মেনটেন রেগুলারিটি অ্যান্ড ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি অ্যান্ড ডু দ্য অ্যাসাইনমেন্টস রেগুলারলি। তো নকরেক আইটি স্টুডেন্টরা কখনো এক্স হয় না যদি আপনি রেগুলার ক্লাস করেন এবং রেগুলার অ্যাসাইনমেন্ট করেন। সো এখন যদি যে কোনো অন্যান্য বিষয় নিয়ে কথা থাকে তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন। আচ্ছা, যদি কারো কোনো সহযোগিতা না থাকে আজকে তাহলে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। কি শেষ করব? As you wish, দাদা। আচ্ছা, বোঝা যাচ্ছে মনে হয় আরো 2-3 মিনিট কথা বলতে হবে, কারণ এখন অনেকে রেসপন্স দিচ্ছেন না। আচ্ছা, রিনা আপু কি লাইনে আছেন? হ্যাঁ দাদা, লাইনে আছে। দেখা যাচ্ছে না। শেষ করে দেন। আচ্ছা, আমি কিন্তু একদম ক্লাসের শেষ পর্যন্তই দেখতে চাই যে আপনারা উজ্জীবিত আছেন, ক্লাসে ঠিকমতো ইন্টারেক্টিভ ক্লাসে জয়েন করছেন। তো নেক্সট টাইম থেকে যেটা আমি বলেছি প্রসিডিউরের সময়ে একটু সবাই একটু চেক করবেন। ওকে, মিথিলা আপু কিছু বলবেন? ওকে, হ্যালো, আমি কথা ঠিক মতন শুনিনি। আপনি কি কিছু বলবেন? না। আচ্ছা, নাহিদ আপু আপনি কি লাইনে আছেন? আচ্ছা, ওয়েল, তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখন মেজরিটি অ্যাক্টিভ আছেন। সো এখন আশা করি শেষ করলেও বুঝতে পারবেন। তো আমরা তাহলে আজকে এখন শেষ করতে চাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার। সো সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন এবং যে বিষয়গুলো প্রসিডিউরে বলা আছে, যাদের ওয়েবক্যাম নাই অবশ্যই আগামী ক্লাসে একদম রেডি হয়ে জয়েন করবেন এবং উজ্জীবিত হয়ে থাকবেন এবং যেই গ্রুপের কথা বলা আছে সেই গ্রুপে জয়েন করে থাকবেন। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা বললাম আমি আপনাদের গ্রুপে লিখে দিব কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে। সেই সুবাদে আপনারা যে বিষয়টা পড়বেন, আমি যেটা বলেছিলাম নকরেক আইটি সাপোর্ট গ্রুপে এসে আপনারা এই বিষয়টা পড়বেন ডিটেলস। আমি জিজ্ঞেস করব 1 নম্বর পয়েন্টে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, 4 নম্বরে কি। তো এরকম ডিটেলস এখানে মোট টোটাল 10টা পয়েন্ট দেওয়া আছে। আপনি এই সব পড়বেন এবং আগামী ক্লাসে আমি একজন জিজ্ঞেস করব যে আপনি কি বুঝছেন। সো তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ইন্টারেক্টিভ ক্লাস করার জন্য। তো গুড নাইট এভরিবডি, টেক কেয়ার এভরিবডি, সি ইউ, বাই। গুড নাইট দাদা। গুড নাইট।